তো হ্যালো, দেখ আজকে আমরা কি শুরু করবো, আজকে আমরা গসলো শুরু করব। তো দেখ তোদেরকে আমি প্রথমে একটা কথা বলে নিই। এই গসলো গসলো কিন্তু একটা মানে তোদের বলতে পারিস 12-এর সিলেবাসের জন্য ভেরি একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ল। এবং এই গসলো মানে তুই যদি আমাকে বলিস যে তোদের ব্যাচের হয়তো দেখবি অনেকজনের পড়া হয়ে গেছে গসলো, এবং তাদের মধ্যে আমি বলতে পারি যে 90% স্টুডেন্ট এই গসলো ঠিকমতো জানেই না। একদম সত্যি কথা বলছে তোকে, 90% স্টুডেন্ট এই গসলোটা ঠিকমতো পড়েইনি। মানে তাদেরকে পড়ানো হয়নি ঠিকমতো, আর তারা এটা পড়েও নি। বা এই কন্টেন্টটা মানে তোদেরকে এই যে গসলো যে পড়ানো যেখানে 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 পড়িয়েছে, গসলো যে পড়িয়েছে সে ঠিকমতো পড়ায়নি বা সে ঠিকমতো জানে না, এটা একটা কেস হতে পারে। বা দ্বিতীয় একটা কেস, যে গসলো পড়েছে অত ক্লিয়ারেরভাবে তাকে পড়ানো হয়নি। একদম তোকে ডাইরেক্ট কথা বলছি এটা আমি। তার ফলে কী হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে গসলোতে কী থাকে, কনফিউশন থাকে। দেখ দেখে মনে হবে না সে দুটো প্রবলেম সলভ করতে পারবে, মানে সে গসলো জানে, ভুল কথা। সে গসলো ওইভাবে হয় না, কিন্তু গসলো আমি যদি তাকে কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করি, তুই তোদের ব্যাচেরই যে কোনো ছেলেকে যদি আমার সামনে আনিস আর আমাকে যদি তাকে বলিস যে কনসেপচুয়াল কোশ্চেন করতে, আমি তোকে লিখে দিতে পারি যে তার মধ্যে 80% ছেলে কোশ্চেনের অ্যান্সার ভুল দেবে। কারণ কি, তাদের মধ্যে গসলো মানে তারা গসলোটা ঠিকমতো শেখেইনি। একদম বাস্তব সত্যি কথা এটা। মানে আমি তোকে পিডিএফে যেটুকু দিয়েছি তারা হয়তো ওইটুকু শিখেছে বা তার থেকে হয়তো একটু একটু বেশি শিখেছে। মানে গসলোর যে ফিল, মানে গসলো কী বলতে চাইছে তারা সেটা জানেই না। গসলো কেন আবিষ্কৃত হলো, মানে আমার দেখ, আমরা তো ইলেকট্রিক ফ্লাক্স বার করতে পারছিলাম, কী করে বার করছিলাম, ডিফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইভেক্টর ডট ডি এফেক্টর, তাই তো? এভাবে তো আমরা গসলো, আমরা তো এভাবে ইলেকট্রিক ফ্লাক্স বার করতে পারছিলাম। তাহলে গসলো দিয়ে আমরা কী বার করি, গসলো দিয়ে আমরা ইলেকট্রিক ফ্লাক্সেই বার করি। কিন্তু তাহলে গসলোর জরুরত কেন হলো, মানে গসলোর আমার প্রয়োজন কেন পড়লো? আমরা তো ইন্টিগ্রেশন করে বের করে নিতাম, তাহলে গসলোর আমার প্রয়োজন কেন পড়লো? দেখ এইখানেই হচ্ছে গসলোর একটা সিগনিফিকেন্ট, যে আমি গসলোটাকে আমি আরেকটা অন্য নামে রাখি। কী নামে রাখি? আমি এটাকে ইজি ল বলে বলি। কেন কি? কারণ এই গসলোটা আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বার করানোর যে এত জটিল ক্যালকুলেশন, আমি কালকে দেখলি লাস্টে দুটো প্রবলেম করলাম, তিনটে, যেগুলো ক্যালকুলেশনগুলো কী জটিল হচ্ছিলো, তাই না? এবং ওই ক্যালকুলেশনটা এতটাই সোজা করে দিয়েছে গসলো, যেটা ভাবনার বাইরে। মানে গসলো হচ্ছে, আমি বলি এটাকে ইজি ল। কেন ইজি ল বলি? কারণ ওটা আমাদের এমন কিছু ইন্টিগ্রেশন, এমন কিছু ক্যালকুলেশন এতটাই সোজা করে দিয়েছে, মানে যেটা বাচ্চা ছেলেও করে দেবে। যদি বাচ্চা ছেলেকে আমি গসলো পড়িয়ে দিই, তাকে যদি বলি আচ্ছা এবারে ইন্টিগ্রেশনটা করে দিই, সে ক্লাস 12-এর অঙ্কগুলো করে দেবে। কেন বলতো? কারণ এই গসলো এর জন্য। গসলোর আমার এতটাই ইম্পর্টেন্স। তো সেই জন্য গসলো যেহেতু একটা কনফিউজিং ল, এটা আমি প্রথম বলি, একটা বলি ইজি ল, আর দ্বিতীয় যেটা বলি সেটা হচ্ছে কনফিউজিং ল। কেন? কারণ হচ্ছে এই লটা 90% ছেলের কাছে কনফিউশন থাকে বলতে কী ধরনের কনফিউশন, মানে কনসেপচুয়াল কনফিউশন থাকে। সে হয়তো দুটো প্রবলেম দিলে, সে বইয়ের প্রবলেম সে করে এসছে দুটো তিনটে, সে সিমিলার প্রবলেম দিলে হয়তো সে করে দেবে, কারণ কি তার আগে ওই ধরনের প্রবলেম দুটো তিনটে করা আছে। কিন্তু ওকে যদি কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করি, সে কিন্তু পারবে না। কেন কি? কারণ এই লটা হচ্ছে একটা হচ্ছে কনফিউশন ল, মানে যে টিচার যে পড়ায় তারাও ঠিকমতো পড়ায় না, এবং স্টুডেন্টরা এটা ঠিকমতো ধরতে পারে না এই লটাকে। কারণ এই একটা ইলেকট্রিক ফ্লাক্স আমি ইন্টিগ্রেশন দিয়ে বার করছি, তাহলে গসলোর প্রয়োজন কেন পড়লো, সে এটাই বুঝতে পারে না যে আচ্ছা ইন্টিগ্রেশন দিয়ে তো আমি ইলেকট্রিক ফ্লাক্স বার করতে পারছিলাম, তাহলে গসলোর প্রয়োজনটা আমার পড়লো কেন? তাহলে আজকে আমি তোদেরকে এই গসলোটা আমি কী ঠিক করেছি, এটা আমি তোকে একদম ডিটেলসেই পড়িয়ে দেবো। মানে এরকম না যে আসলে গসলো যদি আমি তোদেরকে একদম ডিটেলসে পড়াতে চাই বিএসসি লেভেলে, তাহলে তোদেরকে এই গসলোর কমপক্ষে 5টা থেকে 6টা লেকচার লাগবে। কিন্তু আমি তোকে অত ডিটেলসে পড়াবো না। আমি গসলোতে তো 2টো লেকচার নেবো। একটা লেকচার তোদের ভূমিকা তৈরি করবো, অর্থাৎ কী করবো, একটা লেকচারে তোদের বেসটা তৈরি করবো, মানে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা তৈরি করবো। আর দ্বিতীয় লেকচারে কী করবো, আগে দেখবি বিভিন্ন প্রবলেম করেছিলাম। দ্বিতীয় লেকচারটা তুই ভাবতে পারিস খানিকটা ক্যালকুলেশন টাইপ কোশ্চেন হবে আমাদের দ্বিতীয় লেকচারটা। কেন হবে? কারণ দেখ আমি আগের দিন দেখবি কিছু প্রবলেম করেছিলাম, যেগুলো তো বিরাট বড় বড় ক্যালকুলেশন হয়েছিল। আর তোদেরকে বলেওছিলাম যে বোঝার চেষ্টা কর, যদি কেউ মানে বারবার বোঝার চেষ্টা কর, যদি বুঝতে না পারিস তখন আমি কী বলেছিলাম যে আমি পরে আরেকটা এইগুলো আমি পরে আরেকবার করবো, তখন তোরা ওইখানে বুঝতে পেরে যাবি। তো সেই জন্যই বলেছিলাম, কারণ কি গসলো করার পরে ওইগুলো আমি আরও করবো। তাহলে আমার প্রথম লেকচারটা কী থাকছে, গসলোর ভূমিকা বেস তৈরি করবো তোদের। আর সেকেন্ড লেকচারে আমি কী করবো, গসলোর যে বিভিন্ন ক্যালকুলেশন, গসলো দিয়ে আমরা যে বিভিন্ন রেজাল্ট পাই, সেই রেজাল্টগুলো প্রুফ আমি দ্বিতীয় লেকচারে করবো। কারণ একটা লেকচারে করলে এটা অনেক বড় হয়ে যাবে। আর যদি আমি একটা লেকচারে করতে পারবো, তাহলে আমি কী হবে, কনসেপচুয়াল যে ক্লারিটি, যে বেস তৈরি করবো বলছি, সেই বেসটা আমি তৈরি করতে পারবো না। তাহলে তোদেরকে শুধু ক্যালকুলেশন শিখিয়ে আমি বেরিয়ে যেতে হবে আমাকে। আমি সেটা চাইছি না, যেহেতু তোদেরকে চাইছি পুরো তো ঠিকমতো বেস তৈরি করে দেবো, মানে কনসেপচুয়াল ক্লারিটি তাদের মধ্যে চলে আসে, সেইটা আমি চেষ্টা করছি। তাই তোরা যেই দিবি তো, তাই জন্য আমি তোদেরকে, কারণ যেই থেকে এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেনও আসতে পারে। তাই বেশি কথা বলবো না। গসলো দেখ আমি কালকের থেকে এই গসলো পড়ানো শুরু করছি, কিন্তু আমি কালকের থেকেই তোর গসলো পড়ানো শুরু করে দিয়েছি। কীরকম দেখবি, কালকে তোকে আমি লাস্টে একটা কোশ্চেন করিয়েছিলাম। আমি বলছিলাম এর সেন্টারে একটা কিউ নট চার্জ আছে, আর এখানে একটা স্পিয়ার রেখেছিলাম। স্পিয়ারটার সেন্টারে আমার একটা কী আছে, কিউ নট চার্জ আছে, আর এখানে আমার এর সেন্টারে কী আছে, একটা কিউ নট চার্জ আছে। আর এই স্পিয়ারটার রেডিয়াস কত? স্পিয়ারটার রেডিয়াস হচ্ছে আর, এটা একটা স্পিয়ার, ঠিক আছে? গুলিয়ে ফেলিস না, এটা বৃত্ত না, এটা একটা স্পিয়ার। দেখ এটা একটা স্পিয়ার, ঠিক আছে?
স্পিয়ারটার কেন্দ্রে একটা কিউ নট চার্জ আছে। আমি তোকে কালকে কী করেছিলাম বলেছিলাম, আচ্ছা তাহলে এই সারফেসটার মধ্যে টোটাল ফ্লাক্স কত পাস করেছে, তখন তুই কী করেছিলি দেখ, এখান থেকে এভাবে করেছিলি ইলেকট্রিক ফিল্ডগুলো কী করেছিল, ইলেকট্রিক ফিল্ডগুলো এভাবে এঁকেছিলি প্রথমে। ইলেকট্রিক ফিল্ড আঁকার পর তোর কী মনে হয়েছিল, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা প্রত্যেক জায়গায় সেম, কারণ রেডিয়াসটা তো সব জায়গায় আর, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের যে আমার ডিরেকশন সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো এরকম মনে হয়েছিল। কারণ কি এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, কিন্তু প্রতি ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যে সারফেস থেকে ইলেকট্রিক যে কিউনোটের দূরত্ব প্রত্যেক ক্ষেত্রে আর, এক্ষেত্রেও আর, এই ক্ষেত্রেও আর, রেডিয়াসটা যেহেতু আর, তাহলে কী হয়েছিল আমার এই পয়েন্টে প্রত্যেকটা সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত ছিল, মানে মড ভ্যালুটা কে কিউ নট বাই আর স্কোয়ার, তাই তো এইটা ছিল। কিন্তু এখন দেখ ইলেকট্রিক ফিল্ডের আমার মানটা এখানে সেম ছিল, আমি কি বলেছিলাম ডিরেকশন তো আলাদা, তাহলে আমাকে কী করতে হবে, যে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর একটা ভেক্টরের মান এবং দিক দুটোই কনসিডার করি, এবং এইখানে ভেক্টরের মানটা প্রত্যেক জায়গায় কনস্ট্যান্ট, কিন্তু কি আমার ডিরেকশনটা আলাদা। তাহলে এখন আমি এখান থেকে আমি কী বলেছিলাম, যখন আমার ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কনস্ট্যান্ট না, তখন আমরা কী করে মান বার করি। কিন্তু এখানে দেখ প্রত্যেকটা জায়গায় এখানে যদি ছোটো ছোটো তুই ডিএ নিস, এই ডিএ ভেক্টর ই ভেক্টরের ডিরেকশন দেখ সেম, ডিএ ভেক্টর আর ই ভেক্টরের, ডিএ ভেক্টর ই ভেক্টর, মানে এখানে থিটা কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, এখানেও থিটা কত 0 ডিগ্রি। তুই সিমিলারলি এইভাবে তুই প্রত্যেকটা জায়গায় কী করেছিলি, যে থিটাটা 0 ডিগ্রি ছিল প্রত্যেকটা, তুই যেখানেই নে একটা সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন নে, প্রত্যেকের থিটাটা 0 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। এখন দেখ আমি তোকে আগের দিন কী বলছিলাম, এখন ইলেকট্রিক ফিল্ডটা ভেক্টরটা যেহেতু কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কেন কি ওই মুখটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি এখন দেখ আমি প্রথম কি ডিভাই বার করেছিলাম, ডিভাই কী বলছিলাম ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, মানে কি ই ডিএ কস থিটা, কস থিটা। এখন কস থিটা কি, থিটা ছিল 0 ডিগ্রি, তাহলে থিটাটা 0 ডিগ্রি বসিয়ে দিলে কত হবে, এটা 1 চলে আসছিলো, তাহলে ই ইন্টু ডিএ এটা এসেছিলো। এখন ফাই বার করতে গেলে বলে ইন্টিগ্রেশন ডিফাই করেছিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিফাই মানে কি ই ইন্টিগ্রেশন ডিএ, তাই তো ই কত, ই হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, এর ভ্যালুটা কত কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ডিএ মানে টোটাল সারফেস এরিয়া কত, একটা স্পিয়ারের গোলকের 4 পাই আর স্কোয়ার। তো এখানে কী বলছিলাম 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার কেটে গেল, আর কে এর মান বসাচ্ছি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ নট 4 পাই, দেখ 4 পাই কেটে গেছিলো, কিউ নট বাই এপসাইলন নট। দেখ এইভাবে তুই কালকে এই কোশ্চেনটা সলভ করেছিলি। এখন তোর মনে তখন কি এই কোশ্চেনটা গেছিলো, আচ্ছা কিউ নটটা তো মানে আমি তোদেরকে যে প্রবলেমটা করেছি এটা সিম্পলেস্ট প্রবলেম, সব থেকে সিম্পলেস্ট প্রবলেম। কেন সিম্পলেস্ট প্রবলেম, এই কিউ নটটাকে মিডলে রেখেছি, একটা বৃত্তের কেন্দ্রে রেখেছি, আমি একটা বৃত্ত বলছি স্ফিয়ারের কেন্দ্রে রেখেছি আমি কিউ নট চার্জটাকে। এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখ এখন এই কোশ্চেনটাই আমি একটু চেঞ্জ করে দিলাম, দেখ এই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন এটা আমি কেন্দ্রে রেখেছিলাম, এখন কেন্দ্রের থেকে আমি যদি এই কিউ চার্জটাকে সরিয়ে দিই, এখন তোকে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে বলি, দেখ তুই বার করতে পারবি না। দেখ এখন আমি কী বলছি তোকে, এখন আমি একটা স্পিয়ার আঁকছি, ঠিক সিমিলারলি একটা স্পিয়ার আঁকছি, দেখ স্পিয়ারটা আঁকলাম, তাই তো স্পিয়ারটা আঁকার পরে এখন আমি তোকে কী বলছি, এখন আমি এই চার্জটাকে কেন্দ্রে রাখিনি, এটা আমার কেন্দ্র, আমি এখন এই চার্জটাকে কোথায় রেখেছি, আমি এখন এই চার্জটাকে বললাম এইখানে রেখেছি, কিউ নট চার্জটাকে এইখানে রেখেছি। এখন এই রেডিয়াসটা এই ক্ষেত্রে আর, রেডিয়াসটা কত আর, এখন আমি তোকে বললাম নে এবার তুই ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স বার কর। তুই কী করবি, তুই বার করতে যাবি, আচ্ছা চেষ্টা করি একবার বার করে। দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড এগুলো এভাবে বেরিয়েছে, দেখ আমি বাকি আর আঁকছি না, এই কটাই আঁকলাম। দেখ তুই দেখ ওইখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেন্টারে থাকার জন্য সেম হয়ে গেছিলো, তাই জন্য আমি ইটাকে বাইরে বের করে নিয়েছিলাম, তাই তো এই দেখ ইটাকে বাইরে বের করে নিলাম, কেন বাইরে বের করে নিয়েছিলাম তো, এর ভ্যালুটা সব জায়গায় সেম হয়ে গেছিলো, তাই জন্য আমি ইটাকে বাইরে বের করে নিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে ডিস্টেন্সটা আমরা এখন এক্স ধরছি, x1, এই ক্ষেত্রে ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে সারফেস পয়েন্ট থেকে x1, এখানে x2, এইখানে সারফেস পয়েন্ট থেকে ডিস্টেন্স x3, এইখানে সারফেস পয়েন্ট ডিস্টেন্স হচ্ছে এই পয়েন্টে সারফেস পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে x4। দেখ সিমিলারলি প্রত্যেকটা জায়গায় সারফেস পয়েন্ট থেকে ডিস্টেন্সগুলোও আলাদা, আর দ্বিতীয় যেটা হবে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলোও আলাদা, বুঝতে পারলি। এখন তুই এটা করতে যা, এখন তুই ডিফাই করতে যা, ডিফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ঠিক আছে। এখন তুই এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে আমার কী হচ্ছে ডিএ ভেক্টরের ডিরেকশন আর ই ভেক্টরের ডিরেকশন এক্ষেত্রেও সেম, কেন বলতো, কারণ এটা যেহেতু স্ফিয়ার, তাহলে ডিএ ভেক্টর আর ই ভেক্টরের ডিরেকশন প্রত্যেক ক্ষেত্রেই সেম। এখন এখানে E1 এটা E2, কেন বলতো E1 E2 দিচ্ছে, কারণ এক্ষেত্রে মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও আলাদা, তাই জন্য E1 দিলাম, এটা E2 দিলাম। আর ওখানে প্রত্যেকটা ই দিয়েছিলাম কেন, কারণ ওখানে প্রত্যেকটা আমার ইয়ের যে মানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা সেম ছিল, তাই জন্য ই দিয়েছিলাম। এখানে E1 দিচ্ছি E2 দিচ্ছি কেন, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও তো আলাদা, কারণ এখান থেকে ডিস্টেন্স x2, এখান থেকে ডিস্টেন্স x1, তাহলে আলাদা। এখন তুই এখানেও 0 ডিগ্রি কী করবি, ই ডিএ cos 0 ডিগ্রি মান কত 1, ঠিক আছে, মুছে দিলাম, তাহলে ই ডট ডিএ। এখন কী করবি, ফাই করতে গেলে কী হবে, ইন্টিগ্রেশন ই ডিএ। দেখ এইবার তুই করে নে, এটা বুঝতে পারবি কত ধানে কত চাল, এইটা সলভ করতেই পারবি না, কেন বলতো,
দেখ এই কিউ নোট পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টে এর ডিস্টেন্স আলাদা, মানে ইয়ের ভ্যালু আলাদা, আর দ্বিতীয়ত ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনও আলাদা। এখন তো ডিরেকশনটা সলভ হয়ে গেল। কেন সলভ হয়ে গেল? কারণ এখানে যেহেতু cos 0 চলে এলো, এখানে ইয়ের ডিরেকশন আর কোনো কাজে লাগছে না, ইয়ের ভ্যালুটা আমার এখানে কাজে লাগবে। এখন ইয়ের ভ্যালু তো প্রত্যেক জায়গায় আলাদা আলাদা, তাহলে ইয়ের ভ্যালুটা তুই বসাবি কী করে? এখন তুই বসাই ইয়ের ভ্যালু বসাতেই পারবি না। এই জন্য এর আমি এর মানে এটা না যে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো না, পারবো, কিন্তু সেটা অনেক হায়ার ম্যাথামেটিক্স লাগবে, বুঝতে পারলি? তাহলে আমরা সেটা কী করতে, এটা আমি সলভ করতে পারতাম না। মানে আমরা যদি এখন গস ল না পড়ি, আমরা এই কোশ্চেন সলভ করতেই পারবো না। করে দেখা, তুই দেখ, তুই চেষ্টা করে দেখতে পারিস বাড়িতে একবার, যে তুই কীভাবে সলভ করতে পারিস, ব্রেনটা একবার খাটা, এটা তুই মানে করতেই পারবি না। মানে হায়ার ম্যাথামেটিক্স না ইউজ না করে এটা তুই করতে পারবি না, বুঝতে পারলি? তাহলে গস লর প্রয়োজনীয়তা এখানেই। বা তোকে আমি এই কোশ্চেনে ছাড়া আরও 2-3টে কোশ্চেন দিচ্ছি, তুই এই কোশ্চেনগুলো আমাকে সলভ করে দেখা। গস ল প্রয়োগ না করে এই কোশ্চেনগুলো আমাকে সলভ তুই করে দেখাবি, যদি করতে পারিস তো। দেখ আমি তোকে আরও 2-3টে কোশ্চেন এরকম দিচ্ছি। কীরকম কোশ্চেন? দেখ তোকে আমি বললাম একটা কিউ নট চার্জ আছে, তার সারফেসটা এরকম আছে, নে এরকম আছে। তারপর আরেকটা বললাম যে কিউ নট চার্জ আছে। আমি দেখ আগের দিন একটা কোশ্চেন করিয়েছিলাম এইভাবে, যে এই টার্মিনাল পয়েন্ট থেকে কত আমার ফ্লাক্স বেরিয়েছে, দেখেছিলি তো কত বড় ক্যালকুলেশন হয়েছিল আমার। ঠিক সিমিলারলি এইটা গস ল দিয়ে 2 লাইনের অঙ্ক। দেখ আবার তোকে কিছু দিচ্ছি, ধর আমি তোকে এরকম একটা দিলাম, স্কোয়ার দিলাম একটা, নে বললাম এর সেন্টার পয়েন্টে কিউ নট চার্জ আছে, এটা আমার তুই ক্যালকুলেশন করে দেখা। আমি তোকে যে কোনো এইভাবে এরকম একটা দিলাম, এরকম বললাম এই পয়েন্টে কিউ নট চার্জ আছে, এখানে তুই আমার হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স টোটাল, এগুলো প্রত্যেকটা 3D এরিয়া, ঠিক আছে? এগুলো টোটাল হচ্ছে 3D এরিয়া, এগুলো সব 3D এরিয়া, ঠিক আছে? এটাও 3D, এগুলো সব 3D এরিয়া নিয়ে কাজ করছি। এখন আমি বললাম এই 3D এরিয়ার মধ্যে ফ্লাক্স বার কর, এখানেও ফ্লাক্স বার কর, এখানেও ফ্লাক্স বার কর, এখানে বার কর। দেখ তো দম বেরিয়ে যাবে এগুলো বার করতে। এটা আমি একদিন করেই দিয়েছি, মানে শুধু টার্মিনাল পয়েন্টের জন্য করেছিলাম। মানে এই টার্মিনাল যে তোর ইয়েটা, এই যে তোর বক্রতলটার জন্য বার করে দিয়েছিলাম আগের দিন, ঠিক আছে? ওইটা ওইভাবেই বার করে, কিন্তু ওইটা দেখেছিলি কত বড় ক্যালকুলেশন ছিল। গস ল ইউজ করে ওটা 2 লাইনে হয়। দেখ এখন কী হয়েছে, গস ল আর কি সলিড অ্যাঙ্গেল, এই দুটো ইউজ করে এটা 2 লাইনে হয়। দুটো কনসেপ্ট আমি ইউজ করলে এটা 2 লাইনে হয়ে যাবে অঙ্কটা। দেখ এখন এই প্রবলেমগুলো তুই সলভ করতেই পারবি না, কিন্তু এখন যদি গস ল তুই পড়া থাকতো, এই কোশ্চেনগুলো তুই তোর সলভ করতে 2 মিনিট লাগতো, 2 মিনিট কি 1 মিনিট খুব বেশি হলে, বা 1 সেকেন্ড লাগতো। আমি যদি সব থেকে ভালো কথা বলি, এইগুলো সলভ করতে 1 সেকেন্ড লাগতো তোর, এগুলোর মধ্যে দিয়ে যদি গস ল তোর পড়া থাকতো তাহলে। কিন্তু গস ল যেহেতু পড়িস নি, তাহলে এগুলো সলভ করতে তো দম বেরিয়ে যাবে, সলভ করতে পারবি না। তাও এগুলো তো সলভ করতেই পারবি না। এই যে এগুলো তুই হায়ার ম্যাথামেটিক্স ইউজ করেও সলভ করতে পারবি না। হ্যাঁ, কেন বুঝতে পারছিস তো? কারণ এগুলো যে আমি যেগুলো এই সারফেস এরিয়া এঁকেছি, এগুলো এরিয়া তুই কী পাবি? না বৃত্ত, না তোর ত্রিভুজ, না পঞ্চভুজ, কিছুই না। এগুলো তুই মানে সারফেস এরিয়া ইন্টিগ্রেশন করতেই পারবি না। এটা তাহলে এগুলো তো তুই সলভ করা হায়ার ম্যাথামেটিক্সের কাছেও অনেক জটিল। তাহলে এইগুলো তুই সলভ করতেই পারবি না। এগুলো যদিও তাও সলভ করতে পারবি হায়ার ম্যাথামেটিক্স ইউজ করে, ঠিক আছে? দেখ এখন আমি গস লতে যাচ্ছি, তুই বুঝতে পারলি তো গস ল আমার কেন এসছে? গস ল আমার এই জন্য এসছে, আমার ইন্টিগ্রেশন করতে বিরাট কষ্ট হচ্ছিল। দেখ আমার একটা ল কেন দিই, নিউটনস ল কেন দিল? নিউটনস ল এই জন্য এলো যাতে আমরা জিনিসটাকে সব থেকে যে আমরা যে ফিজিক্যাল, অর্থাৎ একটা যে আমাদের ফিজিক্স মানে ফিজিক্যাল যে ফেনোমেনন ঘটছে সেটাকে ঠিকমতো সহজভাবে বুঝতে পারি, তাই জন্য তো ল আসে। ঠিক সিমিলারলি গস ল আমার এই জন্যই এসছে, কারণ এই যে এই ধরনের সারফেস ইন্টিগ্রাল, এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করা খুবই জটিল হয়ে যাচ্ছিলো। হায়ার ম্যাথামেটিক্স ইউজ করেও কিছু ইন্টিগ্রেশন করতেই পারছিলাম না আমরা। তাই সেই জন্য গস ল এই ইন্টিগ্রেশনটাকে আমরা না করার জন্য একটা সহজ ল দিয়ে দেয়, সেই লটা হচ্ছে গস ল। এখন দেখ গস ল পড়ার আগে আমি আর দুটো জিনিস তোকে পড়াবো, সেটা হচ্ছে এরিয়া ভেক্টরটা একটু বলে দিই তোকে। আমি এরিয়া ভেক্টর একবার বলেছিলাম, মনে আছে? যখন আমি প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল পড়েছিলাম তখন এরিয়া ভেক্টর বলেছিলাম। তো সেখানে বললো আমি তোকে আজকে আরেকবার এরিয়া ভেক্টরটা বলে দেবো। কি এরিয়া ভেক্টর এত ডেফিনেশন লিখবো না, ওখানে যেমন লিখেছিলাম, শুধু একটু বলে দেবো। দেখ আমরা কি আমরা ওইখানে যখন বলেছিলাম প্লেন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল, তখন আমি যে এরিয়াটা নিয়েছিলাম সেটা কি এরিয়া নিয়েছিলাম? এরকম একটা তোর এরিয়া নিয়েছিলাম, একটা প্লেন এরিয়া নিয়েছিলাম। কি নিয়েছিলাম? 2D এরিয়া, প্লেন এরিয়া বা 2D এরিয়া নিয়েছিলাম। এভাবে একটা 2D এরিয়া নিয়েছিলাম। তো বলছিলাম এই 2D এরিয়ার সঙ্গে আমার যে এরিয়া ভেক্টর হয় সেটা পারপেন্ডিকুলার থাকে, এইভাবে এ ভেক্টর এ পারপেন্ডিকুলার, আপার বা নিচে এভাবে এ ভেক্টর পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? এভাবে পড়েছিলাম। এখন তোর মনে কোশ্চেন আসছে, আচ্ছা 2D এরিয়ার ক্ষেত্রে তো আমি এরকম পারপেন্ডিকুলার উপর দিকেও নিতে পারছি, নিচের দিকেও নিতে পারছি। যদি আমার XY প্লেনে থাকতো, যদি আমার এই একটা স্কোয়ার থাকতো XY প্লেনে, তাহলে এটা আমি ভেতরের দিকেও এভাবে বাইরের দিকেও এরিয়া ভেক্টরটা নিতে পারতাম, বা এরকম ভেতরের দিকেও এরিয়া ভেক্টরটা নিতে পারতাম, ঠিক আছে? আমার ডট দিয়ে বাইরের দিকেও যায়, স্কোয়ার ক্রস দিয়ে ভেতরের দিকেও যায়, ঠিক আছে? মানে প্লাস জেড অক্ষের দিকেও নিতে পারতাম আর মাইনাস জেড অক্ষের দিকেও নিতে পারতাম, এরকম নিতে পারতাম। এখন তোর মনে কোশ্চেন আসবে, আচ্ছা যদি আমি এখানে একটা স্পিয়ার আঁকি, এরকম মনে করি এখানে একটা স্পিয়ার আঁকলাম, এরকম একটা স্পিয়ার এঁকে দিলাম, ঠিক আছে? স্পিয়ারটা ঠিকঠাক হলো না তো, ঠিক আছে? না হলো বোঝা তো যাচ্ছে। হ্যাঁ, একটা স্পিয়ার আঁকলাম। দেখ এখন আমি তোকে বললাম স্পিয়ারের যে কোনো একটা পয়েন্ট, এখানে একটা স্পিয়ারে একটা তোর আমি একটা
স্ফিয়ারে তোর একটা ছোটো আমি একটা সারফেস এরিয়া নিয়েছি, ঠিক আছে, এই সারফেস এরিয়া এখন এটার সঙ্গে পারপেন্ডিকুলার। এবার এখন তোর মনে করছে একটা 3D এরিয়া, এটা একটা স্ফিয়ার কি একটা 3D, ঠিক আছে, একটা 3D পিকচার। এখন এই 3D এরিয়া, এই 3D এর ক্ষেত্রে আমি 3D আর এই 3D পিকচারের ক্ষেত্রে আমার এরিয়া ভেক্টর কোন দিকে নেব। এখন তোর মনে হতে পারে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাকে 2Dতে বলেছিলাম এরিয়া ভেক্টর উপর দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, আর এক্স ওয়াই প্লেনে থেকে বাইরের দিকে হতে পারে, ভেতরের দিকে হতে পারে, অর্থাৎ প্লাস জেড মাইনাস জেড দিকে হতে পারে। তো সিমিলারলি তোর এখানেও মনে হচ্ছে যে আমি এখানে এরিয়া ভেক্টর তোর এভাবে বাইরের দিকে নিয়ে নিতে পারবি বা ভেতরের দিকে এভাবে নিয়ে নিতে পারবো। দেখ এটা তোর মনে হচ্ছে, কিন্তু আমরা যখন 3D পিকচার থাকবে তখন এই ভেতরের দিকে নিতে পারবো না। আমরা তখন কীভাবে নেব, আমরা তখন এই এরিয়া ভেক্টর কীভাবে নেব, রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি মানে কীরকম ধরনের, রেডিয়ালি আউটওয়ার্ড কাকে বলি, এই ভেতরের দিকে তো নিতে পারলাম না, এরিয়া ভেক্টর আমরা ভিতরের দিকে নিতে পারি না, ঠিক আছে। যখন আমরা 3D পিকচার থেকে এরিয়া ভেক্টর আমার সবসময় বাইরের দিকে হয়। কীভাবে হয় বাইরের দিকে, আমরা এই যখন 3D পিকচার থেকে তখন আমরা এরিয়া ভেক্টর নিই রেডিয়ালি আউটওয়ার্ড, মানে এইভাবে রেডিয়াস থেকে এইভাবে বাইরের দিকে, এটাকে বলে রেডিয়ালি আউটওয়ার্ড। এটা তো রেডিয়াস, এটা তো একটা রেডিয়াস, এটা রেডিয়াস, ঠিক আছে, রেডিয়ালি আউটওয়ার্ড। আমরা এইভাবে এরিয়া ভেক্টর চুজ করি যখন আমরা 3 ডাইমেনশনালে কাজ করি, তখন আমরা ভেতর দিকে এরিয়া ভেক্টর, মানে ধর আমি এইখানে এরিয়া ভেক্টর নেবো, ঠিক আছে, মনে করি আমি এইখানে একটা এরিয়া ভেক্টর নিচ্ছি, এইখানে আমি একটা এরিয়া ভেক্টর নিচ্ছি, ঠিক আছে। এখন এই দিকে আমি এরিয়া ভেক্টর নিতে পারবো না, এটা আমার ভুল। আমার এরিয়া ভেক্টর কোন দিকে নেবো, ঠিক এরকম রেডিয়াসের সঙ্গে কানেক্ট করবো, রেডিয়ালি আউটওয়ার্ড, এইভাবে রেডিয়ালি আউটওয়ার্ড, এইভাবে এরিয়া ভেক্টর নেবো, ঠিক আছে, এইটা আমার এইভাবে এরিয়া ভেক্টর নেই। এটা আমার এমনিতেই ভুল, কারণ এটা রেডিয়ালি ডাউনওয়ার্ড না, মানে রেডিয়ালি এটা হচ্ছে ইনওয়ার্ড না, রেডিয়ালি ইনওয়ার্ড না। এমনিতে আমার কী হয়, আমার কী নিতে হয়, যখন 3 ডাইমেনশনাল পিকচার থাকে তখন আমরা রেডিয়ালি, অর্থাৎ রেডিয়াস থেকে এভাবে বাইরে আসবে, রেডিয়াস বরাবর বাইরের দিকে, বুঝতে পারলি। মানে কী বলছি তোকে আমি একবার সিম্পলিস্ট হয়ে আরেকবার বলে দিচ্ছি। যখন আমরা 3 ডাইমেনশনাল পিকচার থাকে তখন আমার এরিয়া ভেক্টর এখানে যখন 2 ডাইমেনশনাল ছিল, উপরের দিকে নিচের দিকে ভেতর দিকে বাইরের দিকে সব দিকেই নিতে পারতাম। যখন আমার 3 ডাইমেনশনাল পিকচার চলে আসবে তখন কী করবো, এটা কেন বলছি তোকে, কারণ গস ল সবসময় 3 ডাইমেনশনালে কাজ করে। গস ল আমার 2 ডাইমেনশনালের জন্য না, গস ল আমার 3 ডাইমেনশনালের জন্য, যেটা সব থেকে বড় কনফিউশন থাকে সব ছাত্রের মধ্যে। গস ল কি আমার 3 ডাইমেনশনাল ল, এটাকে আমি আরেকটা ভাবে বলতে পারি, এই গস লকে আমি 3 ডাইমেনশনাল লও বলতে পারি। কী বলতে পারি, 3D ল, 3D ল। এখন তোর মনে কোশ্চেন আসছে, আচ্ছা রেডিয়ালি আউটওয়ার্ড বলতে কি, মানে রেডিয়াস বরাবর বাইরের দিকে আমি এইভাবে আমি এরিয়া ভেক্টর চুজ করবো, বুঝতে পারলি, আশা করছি কোনো অসুবিধা নেই। দেখ মনে কর আমি এইখানে এইভাবে আরেকটা জিওমেট্রি আঁকছি, ঠিক এরকম। তাহলে এখন তোর মনে কোশ্চেন আসবে, আচ্ছা এইখানে তো রেডিয়াস বলে কিছু নেই, তাহলে এইখানে কি সেন্টার থেকে, তাহলে এইখানে মনে কর এইখানে আমাকে তুই একটা এরিয়া ভেক্টর চুজ করবি। কীভাবে চুজ করবি, এই বরাবর এইভাবে বাইরের দিকে এরিয়া ভেক্টর, বুঝতে পারলি, পারপেন্ডিকুলার, ঠিক আছে, পারপেন্ডিকুলার হবে, সবসময় পারপেন্ডিকুলার হবে, আউটওয়ার্ড পারপেন্ডিকুলার হবে। মানে তুই এখানে এরিয়া ভেক্টর এইভাবে তুই চুজ করলি, যাতে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, এই ভেক্টর চুজ করলি পারপেন্ডিকুলার হবে, এবং এটা সেন্টার থেকে আসবে, ঠিক আছে। এখন দেখ এখন এই দিকে তুই নিতে পারবি না এরিয়া ভেক্টর, তুই এইবার ভেতরের দিকে নিতে পারবি না। যখন আমার 3 ডাইমেনশনাল পিকচার হবে তখন এরিয়া ভেক্টর সবসময় বাইরের দিকে, যেমন এইখানে যদি আমি এরিয়া ভেক্টর নিই এভাবে বাইরের দিকে হবে, এরিয়া ভেক্টর এইভাবে হবে। ঠিক সিমিলারলি এইখানে যদি নিস তাহলে এভাবে বাইরের দিকে হবে এরিয়া ভেক্টর, মানে তুই ভেতরের দিকে সেটা তুই নিতে পারবি না। ঠিক সিমিলারলি এইখানে যদি নিস সেটা বাইরের দিকে হবে এ ভেক্টর, এই ভেতরের দিকেটা কী হবে নিতে পারবি না তুই, বুঝতে পারলি। আশা করছি এরিয়া ভেক্টর আমি 3 ডাইমেনশনাল কী নিই, এই রেডিয়াল বরাবর বাইরের দিকে, মানে রেডিয়াস বরাবর বাইরের দিকে, অসুবিধা নেই কোনো। চল এখন আমি পরবর্তী টপিক চলে যাই। এখন 3D আর 4D এইটার মধ্যে ফারাক তুই বুঝতে পেরেছিস। দেখ 3D বলতে কি, আমরা বাস্তবে যে কোনো যত জিওমেট্রি দেখি, আমরা বাস্তবে যা কিছু জিওমেট্রি দেখি সবই 3D, কিন্তু তুই বাস্তবে ভেবে দেখ সব কিছু লেন্থ আছে, বেধ আছে এবং হাইট আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং হাইট প্রত্যেকেরই আছে। আর যার দৈর্ঘ্য প্রস্থ হাইট আছে সেটাই 3D, মানে তার এক্স ওয়াই জেড তিনটে প্লেনে তিনটে ডিরেকশনই আছে, যার দৈর্ঘ্য প্রস্থ হাইট তিনটেই আছে। তার মানে কি, তার মানে তার এক্স ওয়াই জেড তিনটে কম্পোনেন্টই আছে, যার তিনটে কম্পোনেন্টই আছে তাকে 3D কম্পোনেন্ট বলি। তাহলে বাস্তবে আমরা যা কিছু দেখি বাস্তব দুনিয়ায়, মানে রিয়েল ওয়ার্ল্ডে, তার সবগুলোই কি আমরা হচ্ছে বাস্তব ওয়ার্ল্ডে যা কিছু দেখি সব হচ্ছে 3D জিনিসপত্র দেখি আমরা। এখন এই গসলটা তার মানে কি, গসলটা আমরা কোথায় লাগাবো, রিয়েল ওয়ার্ল্ডে লাগাবো। আমরা এতদিন যা কিছু লাগিয়েছি ওই 2D বলে কোনো জিনিসপত্র আমাদের বাস্তবিক ওয়ার্ল্ডে পাওয়া যায় না। সব কিছু লেন্থ আছে, বেধ আছে, হাইট আছে, সব কিছু 3D, কিন্তু গসল হচ্ছে একমাত্র রিয়েল ওয়ার্ল্ডের একটা ল। মানে এতদিন তুই যা পড়ে এসেছিস সব কিছু কী পড়ে এসেছিস তুই আচ্ছা মানে সব কিছু 2D 1D বলে কিছু হয় না। তুই বাস্তবিক দুনিয়া আমাকে এমন কিছু জিনিস দেখাতে পারবি না রিয়েল ওয়ার্ল্ডে, মানে এই রিয়েল ওয়ার্ল্ডে যেটা 1D বা 2D, সব কিছু 3D। তাহলে এই লটাকে গসলকে আমি আরেকটা নামও রাখতে পারি, কী বলতে পারি, রিয়েল ল, মানে রিয়েল ওয়ার্ল্ড ল। কেন রিয়েল ওয়ার্ল্ড ল বলছি, কারণ কি, কারণ বাস্তবে আমরা যা কিছু ল আছে দুনিয়ায় যা কিছু দেখতে পাই সব কিছু 3D। আমরা যা কিছু দেখছি সব কিছু 3D, এই ফোন বল, এই মার্কার বল, যত ফ্যান আছে ওপরে ফ্যান, লাইট, সুইচ, সব কিছু 3D, কারণ সব কিছু লেন্থ আছে, বেধ আছে, হাইট আছে। 1D বা 2D বলে কিছু হয় না বাস্তবিক লাইফে, বুঝতে পারলি। এখন দেখ গসল কি স্টেট করছে, এবার আমি গসলতে ঢুকছি। এত বকবক করার পর এতক্ষণে গসলতে ঢুকবো। কেন গসলের প্রয়োজনে পড়ছি পড়লো সেটাও তোকে বললাম আমি, আর গসলার কেন প্রয়োজনীয় পড়লো সেটাও তোকে বললাম। আর গসলটার তোর যে আমি কীভাবে মানে কি কোথায় লাগাই সেটাও বললাম। দেখ এখন গসল পড়ার আগে গসলর তোকে কিছু ভূমিকা জানতে হবে। কি ভূমিকা,
গসলা তোকে তো স্টেটস করিয়ে দেবো আমি, স্টেট করানো আগে দেখ আমি তোকে সংজ্ঞাটাই প্রথমে লেখাই। ডেফিনেশন, টোটাল ফ্লাক্স through a three-dimensional closed surface কি total flux through a three-dimensional closed surface is total flux through a three-dimensional closed surface E is 1 by epsilon naught times of net charge present inside the closed 3D surface। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো, কি বললাম, টোটাল ফ্লাক্স থ্রু এ 3D ক্লোজ সারফেস ইজ 1 বাই এপসাইলন নট টাইমস অফ নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ 3D সারফেস। এখন তোর মানে কোশ্চেন আসতে পারে, আচ্ছা গসলো আমি তোকে কত গসলো বলছি, গসলোর কি কোনো প্রুফ আছে? দেখ গসলো প্রুফ আছে, মানে প্রুফ বলতে সেরকম প্রুফ নেই, আমি মানে গসলোকে প্রুফ করতে পারিনি, এটা তো ল, নিউটন ল, আমি দেখো নিউটন ল প্রুফ কর, আমাকে প্রুফ তো করতে পারিনি, একটা ল সে একজন দিয়েছে, সে একজন একটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট করার পর এই লটা দিয়েছে, বুঝতে পারলিস, এটা কোনো প্রুফ নেই, কিন্তু এই লটাকে আমি তোকে মানে এই লটা যে বাস্তবে সত্যি হয়, মানে বাস্তবে এই লটার মানে বাস্তবে যে এই লটা সত্যি সত্যি প্রয়োগ হয়, সেই প্রয়োগটা আমি তোকে দেখাতে পারি, কিন্তু সেই প্রয়োগটা আমি তোকে দেখাবো কখন, এর পরের লেকচারে দেখাবো, ঠিক আছে? এই লেকচার আমি দেখাবো না, কারণ এই লেকচারটা আমি বেশ ক্লিয়ার করার জন্য রেখেছি, আর পরের লেকচারটা আমার একটু আপার লেভেলে থাকবে। এই লেকচারটা একটু তোরা বোঝার চেষ্টা, মানে এই লেকচারটা তোরা মন দিয়ে বুঝলে পরের লেকচারটা তোদের কাছে এতটাই সোজা লাগবে যে মানে তোরা এই গসলাতে একদম মাস্টার করে ফেলবি, ঠিক আছে? কিন্তু তোরা এইটা আমি এইখানে যেটা পড়াবো এখানে তোকে বেশ ক্লিয়ার করবো, তাহলে গসলার প্রুফের দিকে যাবো না, মানে প্রুফ তো আমরা করতে পারি না, এটা যেহেতু একটা ল, তাহলে এই গসলা আমরা কী করি, এটা আমরা যে সত্যি আছে সেটা আমি মানে যাচাই করতে পারি, যাকে বলি যাচাই করা, সেই যাচাই করতে পারি, কিন্তু যাচাইটা আমি পরের লেকচারে করবো, ঠিক আছে? এছাড়া তোরা পিডিএফটা দেখে নিতে পারিস আমার এইটা পড়ানোর পর, পিডিএফও তো দেখবি ভালো মতো পড়ানো আছে ওই এই গসলো, কিন্তু গসলো পিডিএফে যেটুকু পড়ানো আছে আমি ওর থেকে বাইরে একটু বলবো, কারণ হচ্ছে তোর গসলো ভালো মতো পড়াবো, ঠিক আছে? দেখ টোটাল ফ্লাক্স থ্রু এ 3-dimensional ক্লোজ সারফেস ইজ 1 বাই এপসাইলন নট অফ এ নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড এ 3D সারফেস। দেখ এখন কি বলছে, আমাকে এখন 3D একটা ক্লোজ সারফেস বলেছে, 3D ক্লোজ সারফেস মানে কি 3D ক্লোজ সারফেস, আমাকে বলেনি স্পিয়ার হতে হবে, আমাকে বলেনি যে একটা সিলিন্ডার হতে হবে, আমাকে বলেনি একটা যে কোনো তোর স্কোয়ার একটা বক্স হতে হবে, বক্স বলতে কি স্কোয়ারের একটা বক্স হতে হবে, সেটা বলেনি আমাকে, তাহলে কি আমাকে বলেছে 3D ক্লোজ সারফেস, মানে আমি শুধু গসলো বলে দিয়েছি একটা 3D ক্লোজ সারফেস হতে হবে। প্রথমে দেখ লটার আমি প্রথম একটা লাইন ভেঙে তোকে লিখছি, প্রথমে কি বলেছে, টোটাল ফ্লাক্স থ্রু এ 3D ক্লোজ সারফেস, আমাকে একটা যে কোনো 3D ক্লোজ সারফেস নিতে বলেছে, বলি তুমি একটা যে কোনো ক্লোজ 3D সারফেস নিয়ে নাও, নিতে বললো, আচ্ছা নিয়ে নিলাম আমি, যে এটা একটা 3D সারফেস, ঠিক আছে? আমি আর ওভাবে 3-dimensional ছবি আঁকতে অসুবিধা হচ্ছে, আমি আঁকছি না, এইভাবে এঁকে নেবো। আমি গসলো তোকে যতক্ষণ পড়াবো, যতগুলো ছবি আঁকবো এরকম কি সবগুলো 3D পিকচার, ঠিক আছে? আমি আর বলবো না। এরপর আমি একবার বলে দিচ্ছি যে আমি আরেকবার বলে দিচ্ছি যে গসলো যতক্ষণ পড়াবো ততক্ষণ আমি যতগুলো পিকচার আঁকবো, যতগুলো এভাবে সারফেস আঁকবো, সব সারফেস কি 3D পিকচার, মানে কি এগুলো লেন্থ আছে, বেধ আছে, এভাবে লেন্থ, এগুলো একটা করে হাইটও আছে, মানে এভাবে বাইরের দিকে ভেতরের দিকে এভাবে একটা ছবিটা আছে, ঠিক আছে? একটা ফুটবল তুই কল্পনা করতে পারিস, কিন্তু এটা ফুটবল নিয়ে একটা 3-dimensional পিকচার, যেটা হচ্ছে আমি 3-dimensional আঁকতে সময়ও লাগবে আর আমার আঁকতে অসুবিধা হচ্ছে, তো সুতরাং 3-dimensional পিকচার আমি আঁকবো না, আমি যতগুলো পিকচার নেবো বুঝে নিবি সব 3-dimensional। এখন কি বলছি টোটাল ফ্লাক্স থ্রু এ 3-dimensional ক্লোজ সারফেস, আচ্ছা আমি একটা 3-dimensional ক্লোজ সারফেস নিয়ে নিলাম, যে কোনো আকৃতির হতে পারে, আমাকে আকৃতি মেনশন করেনি। দেখ এইবার কি বলেছে, ইজ 1 বাই এপসাইলন নট টাইমস 1 বাই টোটাল ফ্লাক্স, এখন কি ফাই বার করছি, কী বার করতে বলছে ফাইয়ের মান কি বলছে, 1 বাই এপসাইলন নট টাইমস অফ নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ 3D সারফেস। এখন কি বলছে, আমার মনে কর এর ভেতরে চার্জ আছে Q1 Q2 Q3 Q4, ঠিক আছে? এভাবে চার্জ আছে। এখন কি বলছে, নেট ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স কত, নেট ফ্লাক্স বা টোটাল ফ্লাক্স ইজ 1 বাই এপসাইলন টাইমস অফ নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ 3D সারফেস। দেখ 1 বাই এপসাইলন টাইমস মানে 1 বাই এপসাইলনের গুণ, কত গুণ, নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ 3D সারফেস। এখন দেখ এর মধ্যে নেট চার্জ কত প্রেজেন্ট, নেট চার্জ প্রেজেন্ট Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এই হচ্ছে আমার গসল। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই, মানে কি দাঁড়ালো, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 বাই এপসাইলন নট। দেখ এই হচ্ছে আমার গসল। এতক্ষণ তো আমি তোকে যা বকলাম গসল সব, মানে এতক্ষণ এত যে বড় ডেরিভেশন এটা আমি করতেই পারছিলাম না এতক্ষণ, মানে এটা ইন্টিগ্রেশনই করা যাবে না, এই কি সারফেস দিয়ে দিয়েছি কী ওখানে কী করবো, হায়ার ম্যাথমেটিক্স ইউজ করলে এটা বার করতে পারবি না। গসল মানে এতটাই একটা খতরনাক ল
যেটা হচ্ছে এই ল বললে আমি তোকে এখন ডাইরেক্ট বলছি আচ্ছা এর টোটাল ফ্লাক্স বার কর, তুই ক্যালকুলেশন করে মরে যাবি। আমি এটা একটা বাচ্চা ছেলেকে যদি গস শিখিয়ে দিই, সে 1 সেকেন্ড অ্যান্সার কথা Q1 Q2 Q3 Q4 বাই এপসাইলন নট, মানে টোটাল চার্জ বাই এপসাইলন নট, সে 1 সেকেন্ড অ্যান্সার দিয়ে দেবে। তাহলে বুঝতে পারছিস তো গস লর ইম্পর্টেন্স বুঝতে পারছিস? মানে এত তোকে আমি জোর দিই কেন বলছি গস ল, কারণ গস ল একটা মানে আমাদের এত বড় বড় ক্যালকুলেশন একটা নিমেষে করতে শিখিয়ে দিয়েছে, সেই জন্য আমি গস লটাকে আমি এত ফোকাস করছি। দেখ মানে গস ল এতটাই ইম্পর্টেন্স যে আমার এত বড় একটা মানে তোর যেটা ক্যালকুলেশন হয়তো করতেই পারবে না, মানে করা যাবেই না, সেটা আমার 1 সেকেন্ডে অ্যান্সার দিয়ে দেবে, কিছু বাচ্চা ছেলেও অ্যান্সার দিয়ে দেবে 1 সেকেন্ডে, বুঝতে পারলি? তাহলে এই ছিল আমার গস ল। এখন দেখ গস লর আমি তোকে কিছু গস ল যে পড়াবো, এই গস ল কোথায় অ্যাপ্লিকেবল দেখ, এটা লিখে নে তোদের বইতে বা হচ্ছে যে জায়গায় তোদের এই ডেফিনেশন লেখা থাকবে, ডেফিনেশনটা তোদের প্রচণ্ড বাজেভাবে লেখা থাকবে, এটা লিখে নে। এটা আমি নিজে বানালাম, কোথাও যদি ভুল ত্রুটি থাকে ডেফিনেশনে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেই হলো। দেখ ভুল ত্রুটি কোথাও থাকবে না, পুরো ডাইরেক্ট ক্লিয়ারেন্স টোটাল ফ্লাক্স থ্রু এ 3 ডাইমেনশনাল ক্লোজ সার্ফেস ইজ 1 বাই এপসাইলন টাইমস অফ নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ 3D সার্ফেস। ঠিক আছে, এই ডেফিনেশনটা তোরা লিখতে পারিস, এটা কোনো অসুবিধা নেই ডেফিনেশনে, তোরা এই ডেফিনেশনটা লিখতে পারিস। ঠিক আছে, দেখ আমি এটা নিজের ভাষায় লিখেছি, সেই জন্য এত সোজা সরল ভাষা ইউজ করেছি। বইয়ের ভাষা বা অন্য কোনো ভাষা ইউজ করলে সেখানে একটু জটিল জটিল ভাষা হয়তো ইউজ করা থাকতো, তাদের তোর স্ট্যান্ডার্ড মনে হতো, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না হলেও সঠিক এবং মনে রাখা সোজা, তাই এটাই তোরা লিখবি। ঠিক আছে, চল এখন দেখ তোকে আমি যা যা পড়ালাম, এখন একটু গস লর অ্যাপ্লিকেবলটা কোথায় অ্যাপ্লিকেবল দেখ। গস ল আমাকে কী বলেছে, গস ল আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল একটা সারফেস আছে এইভাবে, এই 3 ডাইমেনশনাল সারফেসের মধ্যে চার্জ আছে মনে কর Q1, একটা Q1 চার্জ আছে। এখন কী বলেছে গস ল, আমার টোটাল ফ্লাক্স ফাই নেট কত, কিউ ইনসাইডে কত, মানে কি কিউ ইনসাইড নেট কত চার্জ আছে বাই এপসাইলন নট টাইমস 1 বাই এপসাইলন টাইমস নেট চার্জ প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোজ সার্ফেস, এটাই তো ছিল। তাহলে কিউ ইনসাইড বাই এপসাইলন নট আমি এভাবে লিখতে পারি। এখানে কিউ ইনসাইড এই ক্লোজ সার্ফেসের মধ্যে টোটাল চার্জ কত আছে, নেট চার্জ কত আছে, নেট চার্জ আছে Q1, তাহলে এখানে কী লিখলাম Q1 বাই এপসাইলন নট, এই হচ্ছে আমার গস ল। এখন দেখ, এখন আমি তুই তো আমাকে এরকম বার করলি, এখন আমি এই সারফেসটাই এইভাবে আঁকছি, ঠিক আছে। এখন আমি তোকে বললাম এই Q1 চার্জটা এক্ষেত্রে Q1 চার্জ আছে, এখন তো আমি বললাম আচ্ছা এক্ষেত্রে তুই গস লর এক্ষেত্রে নেট ফ্লাক্স কত হবে, তুই কী বলবি বলতো? এই আমি একটা বড় দেখ এখানে ছোটো একটা 3 ডাইমেনশনাল এই একটা ছোটো ছবি ছিল, এখানে একটা বড় ছবি এঁকে দিলাম আমি, এই ছবিটা থেকে বড় ছবি। এখন বললাম নেট ফ্লাক্স কত হবে, তুই কী লিখবি জানিস? ফাই নেট। লটা এতটাই সোজা যে আমি এই সারফেস এরিয়াটা বাড়িয়ে দিলাম, এই সারফেসটা কী করলাম বাড়িয়ে দিলাম আমি, কত হবে Q1 বাই এপসাইলন নট। মানে মজার জিনিস বুঝতে পারছিস, এই সারফেসটা বাড়িয়ে দিলাম আমি, কী হলো আমার তাও সেমই রয়ে গেল, মানে চেঞ্জই হলো না। কেন চেঞ্জ হলো না, এটা আমি প্রুভও করতে পারি তোকে। কীভাবে প্রুভ করতে পারি দেখ, আমি তোকে এই জিনিসটা একটা প্রুভ করছি। দেখ মনে কর আমার দুটো আছে, মনে কর এখানে একটা আছে স্ফিয়ার, ছোটো স্ফিয়ার, এটা একটা বড় স্ফিয়ার, এটা রেডিয়াস R1, এটা রেডিয়াস R2, ঠিক আছে। এখানে একটা Q1 চার্জ আছে, Q0 চার্জ আছে, এখানেও Q0 চার্জ আছে, ঠিক আছে। এখানে টোটাল ফ্লাক্স বার করছি, নেট ফ্লাক্স দুটোর ক্ষেত্রে বার করছি। দেখ এটার ক্ষেত্রে বার করছি কত হবে, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন EdA, ইটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন DA, ঠিক আছে। কত, হচ্ছে 4 পাই K Q0 বাই R1 এর স্কোয়ার, আর ডি এর মান কত, ডি এর মান হয়ে যাবে, ইন্টিগ্রেশন DA হয়ে যাবে, তাহলে এর কত 4 পাই R1 স্কোয়ার। দেখ এক্ষেত্রে R1 স্কোয়ার কেটে গেল, তাহলে কত হলো K Q0 4 পাই। আরও সিম্পলিফাইড করতে কেটা 1/4 পাই এপসাইলন নট করে আরও সিম্পলিফাইড করতে করছি না। দেখ আমরা শুধু এখন দেখছি দুটোর ক্ষেত্রে মান সেম হচ্ছে নাকি। এক্ষেত্রে ফাই কত আসবে, কত কত আসবে K Q0 বাই R2 স্কোয়ার ইন্টু কত 4 পাই R2 স্কোয়ার, তাই তো। দেখ এখন R2 স্কোয়ার কেটে গেল, দেখ 4 পাই K Q0, দেখ 4 পাই K Q0, মানে বুঝতে পারছিস আমার দুটোর ক্ষেত্রে ফ্লাক্স সেম চলে এলো। আমি সারফেস যতই বাড়াই, এই 3 ডাইমেনশনাল সারফেসটা আমি পৃথিবীটা নিয়ে নিলেও, যদি এইখানে এই যে সারফেসটা এই স্পিয়ারটা ধরুন একটা পৃথিবী আছে আমার ওখানে, এই পৃথিবীর ভিতরে একটা চার্জ আছে, তাহলে কত ফ্লাক্স হবে, এই ফ্লাক্সটা হবে আমার সেম আসবে। মানে আমার এই সারফেস এরিয়াটা কত বড় তার উপর নির্ভরই করছে না। দেখ এটা বুঝতে পারলি তো, আশা করছি কোনো অসুবিধা নেই। এখন এইটা বুঝতে পারি। এখন আর একটা জিনিস দেখাচ্ছি, মনে কর এই চার্জটা আমার এইখানে ছিল, ঠিক আছে। এখন এই চার্জটাকে আমি কী করছি, এই চার্জটাকে আমি এইখানে, মার্কেটটা গেল রে। আচ্ছা মনে করি এই চার্জটা আমার এইখানে ছিল, ঠিক আছে, একদম সেন্টার পয়েন্টে ছিল। এখন এই চার্জটাকে কী করছি, এই চার্জটাকে আমি নিয়ে গিয়ে এইখানে রেখে দিলাম, আমার গস ল কী বলছে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। কিউ ইনসাইড কত, এই সারফেস এরিয়াটার মধ্যে কিউ ইনসাইড কত Q1,
Q1/ε0 এইটাই বেরোবে, এর ফাইনাইট এইটাই বেরোবে। কেন এইটাই বেরোবে? কারণ আমাকে গসলো তো বলেনি যে চার্জটা আমার একদম সেন্টারে রাখতে হবে, গসলো তো বলেনি, গসলো তো এটা ছিল না যে গসলোতে আমাকে চার্জটা সেন্টারেই রাখতে হবে, তবেই আমি পাবো Q1/ε0 বা Q inside/ε0, তবেই পাবো। কারণ গসলো বলেনি আমি চার্জটাকে যেখানে খুশি রাখতে পারি। তোকে আমি এর আগে যখন প্রথমে পড়াছিলাম কী বলেছিলাম, যে চার্জটাকে আমি যেই চেঞ্জ করে দেবো না, পজিশনটা যে চেঞ্জ করে দেবো, মনে করি আগেরটাই এটা যখন বললাম যে এই চার্জ পয়েন্ট থেকে যখন এখানেই চলে যাবো না, তুই এটা সলভই করতে পারবি না, অনেক কঠিন হয়ে যাবে সলভ করা। তাহলে কি এই গসটা আমার এই প্রবলেমটাও সলভ করে দিল। চার্জটাকে আমি যেখানে খুশি রাখতে পারি, চার্জটাকে এখানে রাখতে পারি, চার্জটাকে আমি এই পয়েন্টে মানে চার্জটাকে আমি এই সারফেসের ভিতর, এই ক্লোজ সারফেসের ভিতর যেখানে খুশি রাখতে পারি, আমার কোনো ফারাকই পড়বে না, কিছু ফারাক পড়ে না। কেন ফারাক পড়ে না? কারণ এই চার্জটা তো তোর আমার গসলো তো বলেনি যে চার্জটা কোথায় রাখতে হবে, চার্জটা সেন্টারে রাখতে পারেনি। চার্জটা শুধু গসলো আমাকে বলেছে যে একটা ক্লোজ 3D সারফেসের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে ভেতরে নেট চার্জ 1/ε0 সেই নেট চার্জ হয়ে যায়, তাই তো? মানে চার্জটা কোথায় রাখতে হবে সেই প্রবলেমটা সলভ করে দিল, যে আমি চার্জটাকে যেখানে খুশি রাখতে পারি, আমার নেট ফ্লাক্স এটাই চলে আসবে। এই ছিল দ্বিতীয়। এখন তৃতীয় নম্বর কি দেখ, তুই এটা পড়েছিস তো, ইনসাইড মনে কর এখানে একটা এরিয়া আছে, ঠিক আছে, আর এইখানে আর একটা এরিয়া আছে, ঠিক আছে। মনে কর এই একটা এরিয়ার ক্ষেত্রেই দেখাচ্ছি, দেখ এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া। দেখ এর এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এই দিকে হবে এরিয়া ভেক্টর, এই দিকে। এটা 2D, এটা 2D, ঠিক আছে, এই ছবিটা 2D, এই ছবিটা 2D ছবি, একটা এরিয়া, এভাবে একটা এরিয়া আছে, ঠিক আছে, আমার হাতটা ধর, এটা একটা এরিয়া, ঠিক আছে। এই এরিয়া এদিকে আছে বাইরের দিকে, ভেতরের দিকে, এটা হচ্ছে এরিয়া ভেক্টর এদিকে, আর এক্ষেত্রে এরিয়া ভেক্টর এইদিকে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। এখন তোকে বললাম ইন্টারিং ফ্লাক্স কত আর আউটগোয়িং ফ্লাক্স কত। ইন্টারিং ফ্লাক্স মানে কি? মানে ইন্টারিং ফ্লাক্স বলতে আমার এই ফ্লাক্সটা নিতে হবে, এই দিকের ফ্লাক্সটা। মানে আমার এখানে দুটো ছবি আছে, দেখ এই ছবিটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা আছে এই যে, আর একটা ছবি আছে এই যে। মানে কি হচ্ছে, একটাতে ইলেকট্রিক ফিল্ডটা আসছে, একটাতে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে যাচ্ছে। এখানে মানে এখানে আমার কী হচ্ছে, এখানে দুটো ছবি আছে। একটাতে ইলেকট্রিক ফিল্ডে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডে এন্টার করছে, একটাতে ইলেকট্রিক ফিল্ডে কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। একটাতে ইলেকট্রিক ফিল্ডটা এই এরিয়াতে এন্টার করছে, আর একটা ইলেকট্রিক ফিল্ডটা এই সারফেস এরিয়া থেকে ছুঁয়ে এই সারফেস এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরে গেছিস কী বলতে চাইছি, যে একটাতে ইলেকট্রিক ফিল্ডটা আমার এন্টার করছে এরিয়াটাতে, আর একটা ইলেকট্রিক ফিল্ডটা আর একটা ছবিতে ইলেকট্রিক ফিল্ডটা এই সারফেস এরিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন যেটাতে এন্টার করছে, এই এন্টারিং ইলেকট্রিক ফিল্ডের জন্য কী বলছি তোকে মনে রাখবি, এন্টারিং ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা যখন ফ্লাক্স বার করি তখন তাকে আমরা কী বলি, ফ্লাক্স হচ্ছে ইনকামিং ফ্লাক্স, তাই তো? আমি কি বললাম, যে এই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টার করছে, আমি এখানে ফ্লাক্স আমি বুঝি ই ভেক্টর ডট ডি এ ভেক্টর, ডট এ ভেক্টর, যেহেতু এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ই ভেক্টর ডট এ ভেক্টর, এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি। আমার এখানে এরিয়া ভেক্টর এটাও নিতে পারি, এটাও নিতে পারি। এখন দেখ দু ধরনের এরিয়া পাবো। এখন দেখ একটা এই দিকে একটা এরিয়া ভেক্টর নিলে একটা ফ্লাক্স পাবো, নেগেটিভ পাবো, আর এদিকে এরিয়া ভেক্টর নিলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ পাবো। মানে দু ধরনের ফ্লাক্স পাচ্ছি তো। তুই এবার মানে কল্পনা কর, মানে জিনিসটা আমি তোকে বোঝাতে পারছি না কি আমি জানি না। দেখ অনলাইনে আছি, ঠিকমতো বোঝাতে পারছি না। আমি তোকে বারবার একটা জিনিস 5বার থেকে 6বার বলছি, যাতে তোদের মাথায় গেঁথে যায়। তোরা বারবার কিন্তু বোঝার চেষ্টা কর। যদি তোরা আমার সঙ্গে সাপোর্ট করিস, মানে বোঝার চেষ্টা করিস, তবেই তোরা বুঝতে পারবি। তাছাড়া এই জায়গাটা তোরা বুঝতে পারবি না, ঠিক আছে? মানে দেখ এখানে তো এই সারফেস এরিয়াটা দুটো এরিয়া ভেক্টর পাচ্ছি, একটা সারফেস এরিয়া, দুটো এরিয়া ভেক্টর। দেখ এই পাশে একটা এরিয়া ভেক্টর, এই পাশে একটা এরিয়া ভেক্টর। এখন দেখ একটা ইলেকট্রিক ফিল্ড এভাবে এসছে, এখন দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড দু ধরনের আছে। একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এভাবে এসছে ইনগোয়িং, একটা হচ্ছে আউটগোয়িং, তাই তো? কিন্তু ইনগোয়িং আউটগোয়িং ইলেকট্রিক ফিল্ড হলো এখানে দুটো এরিয়া ভেক্টর আছে। একটা এরিয়া ভেক্টর আছে এই দিকে, আরেকটা এরিয়া ভেক্টর আছে এই দিকে, ঠিক আছে? যখন আমি এরিয়া ভেক্টরটা বাইরের দিকে নিই, অর্থাৎ যখন এরিয়া ভেক্টরটা আমি কোন দিকে নিই, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার বিপরীত দিকে নিই। কি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইদিকে আছে, এরিয়া ভেক্টরটা তার বিপরীত দিকে নিলাম, ঠিক আছে? এরিয়া ভেক্টরটা তার বিপরীত দিকে। সবসময় এই ডেফিনেশন থেকে ভুল হয়ে যাবে, মানে এই বাইরের দিকে ভেতরের দিকে এইটা বললে আমার ঠিকঠাক হবে না। কিন্তু মানে তোকে একটা হচ্ছে দেখ, একটার জন্য ইলেকট্রিক ফিল্ড এন্টার করছে, আর একটার জন্য ইলেকট্রিক ফিল্ড আমার বাইরে যাচ্ছে। এখন যেটার জন্য ইলেকট্রিক ফিল্ড এন্টার করছে, যে এই সারফেসে মনে করো এই সারফেস আছে, এইটার জন্য মনে করো এইটা একটা দেখ এইভাবে তোকে ভালো মতো বোঝাতে পারবো। এটা 2 ডাইমেনশনাল করেছি বলে তোদের আমার বোঝাতে অসুবিধা হচ্ছে। দেখ এটা 3 ডাইমেনশনাল করে দিই, 3 ডাইমেনশনাল ছবি করে দিলে তোদের এখনই কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ আশা করছি এইবার তোরা বুঝিয়ে যাবি। একটা সিলিন্ডার আছে, যা বলেছি সব ভুলে যা। আমি এই এরিয়ার এখানে যা বলেছি সব ভুলে যা। এইখানে তোরা এই 3 ডাইমেনশনাল করলে তোরা বুঝিয়ে যাবি। কী জানি 3 ডাইমেনশনাল এরিয়া কোন দিকে নয়, এরিয়া কোন দিকে নিতে হয়, বাইরের দিকে সবসময়। অর্থাৎ এই ভেতরের দিকে এরিয়া ভেক্টর আমি নিতে পারবো না, এটাই বলেছিলাম, ঠিক আছে? দেখ আশা করছি এতক্ষণ তোরা বুঝিয়ে যাবি। আমি এতক্ষণ 2 ডাইমেনশনাল বলছিলাম বলে তোরা বুঝতে অসুবিধা হচ্ছিলো হয়তো। দেখ এরিয়া ভেক্টর বাইরের দিকে, এক্ষেত্রে এরিয়া ভেক্টর কোন দিকে নেবো, বাইরের দিকে, তাই তো? বাইরের দিকে নিতে হবে।
আমি তোকে তো পড়িয়ে এসেছি, ওটা পড়ালাম তো, থ্রি ডাইমেনশনাল এরিয়া ভেক্টর কীভাবে নিতে হয় পড়ালাম, তাই তো। দেখ কী বললাম, যে এইভাবে আমার মনে কর আছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এইভাবে এন্টার করেছে, ইলেকট্রিক ফিল্ড এইভাবে এন্টার করেছে, ঠিক আছে। এখন দেখ এইখানে এরিয়া ভেক্টর কোন দিকে নিবি, এই দিকে নিবি। এক্ষেত্রে এরিয়া ভেক্টর কোন দিকে নিবি, বাইরের দিকে, এইভাবে। এখানে ইলেকট্রিক ফিল্ড দেখ, যেখানে ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে, দেখ এইখানে এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে, আর এই সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা ছুঁয়ে বেরিয়ে গেছে। মানে এইখানে কী করেছে, এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে, এন্টার করেছে, আর এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড কী হয়েছে, আউটগোয়িং হয়েছে, আউটগোয়িং। দেখ যে সারফেসে ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে সেই সারফেসে যদি আমি ইলেকট্রিক ফ্লাক্স বার করি, সেটাকে বলি ফ্লাক্স, ইনকামিং ফ্লাক্স। মানে এই সারফেসটার জন্য কি ফ্লাক্স, যে ফ্লাক্স বার করবো এই ফ্লাক্সটাকে বলে ইনকামিং ফ্লাক্স। আর যে সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ডটা ছুঁয়ে বেরিয়ে গেছে, এই সারফেসে আমি যে ফ্লাক্স বার করবো সেটাকে ফ্লাক্স হচ্ছে আউটগোয়িং ফ্লাক্স। বুঝতে পারলি, যে সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ড আমার এন্টার করেছে সেই সারফেসে যখন ইলেকট্রিক ফ্লাক্স বার করি সেটাকে বলি ফ্লাক্স, ইনকামিং ফ্লাক্স। আর যে সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ডটা ছুঁয়ে বেরিয়ে গেছে, যে এই সারফেস থেকে তো ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে যাওয়ার জন্য এই সারফেসটাকে আমি বলি, এই সারফেসে যখন ফ্লাক্স বার করি তাহলে ফাই আউটগোয়িং বা আউটগোয়িং ফ্লাক্স। বুঝতে পারছো? দেখ এখন ফাই ইনকামিংয়ের মান কত হবে, ফাই ইনকামিং ই ভেক্টর ডট এ ভেক্টর। দেখ এখানে ই ভেক্টর আছে এই দিকে, আর এ ভেক্টর আছে এই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। তাহলে কী করবো, ই এ কস 180 মান কত, কস 180 মান -1, তাই তো। দেখ কস 180 মান হলো -1, ঠিক আছে, মাইনাস ইএ, -1 যেহেতু তাহলে মাইনাস ইএ চলে আসবে। আর দেখ এই ক্ষেত্রে ফাই আউটগোয়িংয়ের জন্য কী পাবো, ই ভেক্টর ডট এ ভেক্টর। দেখ এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এই সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও আছে এই দিকে, আর এরিয়া ভেক্টরের ডিরেকশনও আছে এই দিকে। তাহলে এই ক্ষেত্রে কী পাবো, এই ক্ষেত্রে পাবো থিটা ইকুয়াল কত আসছে, থিটা ইকুয়াল আসছে 0 ডিগ্রি, তাহলে আউটগোয়িং ফ্লাক্স কত হলো, ইএ কস 0 মান কত 1 হয়ে যায়, তাহলে ইএ। আর এক্ষেত্রে কত হলো -ইএ, দেখ ইএ, আর এক্ষেত্রে হলো -ইএ। দেখ এই দুটো জুড়ে দে তুই, এই দুটো কী করবো, এই দুটো জুড়ে দে, ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং, এই দুটো জুড়ে দিলে কী হবে বলতো, জুড়ে দিলে দেখ 0 চলে আসবে। একটাতে পেলাম ইএ, একটাতে পেলাম -ইএ। কী বলতে চাইছি আমি তোকে একটু পরে বলবো, এখন তো এইটার সিগনিফিকেন্স এখন তোরা বুঝতে পারবি না। দেখ আমি শুধু এইটা বোঝালাম যে যদি আমি একটা ক্লোজ সারফেস যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, কী বললাম, একটা ক্লোজ সারফেস, একটা সিলিন্ডার, একটা ক্লোজ 3D সারফেস, এটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, আউটগোয়িং ফ্লাক্স আর ইনকামিং ফ্লাক্সের যোগফল 0 আসে। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। কি ইম্পর্টেন্ট রেজাল্ট, যে আমার একটা ক্লোজ সারফেস, একটা 3D সারফেস, একটা সিলিন্ডার 3D সারফেস, একটা 3D সারফেসকে আমি যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, সেক্ষেত্রে ইনকামিং ফ্লাক্স আউটগোয়িং ফ্লাক্সের যোগফল 0 হয়। দেখ এক্ষেত্রেও 0 হলো। এটা তুই স্ফিয়ার নিয়েও চেক করতে পারিস, একবার স্ফিয়ার নিবি, একবার তুই স্কোয়ার নিবি, চেক করতে পারিস, নিজের মতো একবার চেক করবি, ঠিক আছে। বা ছায়াবইয়ের উদাহরণগুলো একবার দেখে নিস, ছায়াবইয়ের উদাহরণে দেওয়া আছে নাকি আমি জানি না, চেক করে নেবো আজকে, যদি দেওয়া না থাকে আমি তোদেরকে দেখবি আজকে একটা সেন্ড করেছি, কী বলে সেন্ড করে দেবো, ওটা কী বলে, ওটার নাম জেপিজি একটা সেন্ড করে দেবো, একটা বইয়ের একটা পিডিএফ একটা সেন্ড করে দেবো জেপিজি আকারে। সেই জেপিজি সেখানে তোরা কী পাবি, সেখানে তোরা দেখতে পেয়ে যাবি যে ইনকামিং ফ্লাক্স আউটগোয়িং ফ্লাক্সের যোগফল সবসময় 0 হয়। মানে কি, একটা ক্লোজ সারফেসকে আমি কী করেছি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিয়েছি, সেক্ষেত্রে ইনকামিং ফ্লাক্স আর আউটগোয়িং ফ্লাক্সের যোগফল 0 হচ্ছে। এখানে এর ভিতরে চার্জ কিন্তু নেই, এর ভিতরে কোনো চার্জ নেই, শুধু কী হচ্ছে, একটা ক্লোজ সারফেস আছে। এখানে মনে রাখবি এই ক্লোজ সারফেসটার ভিতরে কোনো চার্জ নেই, ঠিক আছে। শুধু একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি এখানে একটা ক্লোজ সারফেসকে রেখে দিয়েছি, মানে এখানে আমার ভেতরে এই ক্লোজ সারফেসটার ভেতরে কোনো চার্জ নেই। মানে এই ক্ষেত্রে যেমন চার্জ রাখছিলাম, মানে এই ক্লোজ সারফেসটা এর ভেতরে কোনো চার্জ নেই, এটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, তাহলে এক্ষেত্রে আমি ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং এর যোগফলটা কত হবে, 0 চলে আসবে। এই সারফেস যে কোনো সারফেস হতে পারে, সেটা 3 ডাইমেনশনাল সারফেস, সেটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে তার মধ্যে ইনকামিং আর আউটগোয়িং ফ্লাক্সটা 0 চলে আসে, ঠিক আছে। কিন্তু এর ভেতরে কোনো চার্জ যখন থাকবে না, তখন কী বলছি বারবার মনে রাখবি, এই 3 ডাইমেনশনাল ভিতরে যখন চার্জ কোনো থাকবে না, যখন চার্জ থাকবে না এই 3 ডাইমেনশনালটার ভিতরে, তখন এই ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং যেগুলো 0, এই 3 ডাইমেনশনাল জিওমেট্রি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছিস। চল মুছে দিচ্ছি। এখান থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পারি যে ইনকামিং ফ্লাক্স আমার কী হয়, ইনকামিং ফ্লাক্স নেগেটিভ হয় এবং আউটগোয়িং ফ্লাক্স কী হয়, পজিটিভ হয়। দেখ তোকে বার করে দেখেছিলাম কী হয়, ইনকামিং ফ্লাক্স হয় নেগেটিভ, আউটগোয়িং ফ্লাক্স হয় পজিটিভ। বুঝতে পেরেছিস? এটা একটা প্রপার্টি।
ইনকামিং ফ্লাক্স হয় পজিটিভ, আউটগোয়িং ফ্লাক্স হয় পজিটিভ। দেখ এখন তুই যখন মনে কর বার করছিলি, মনে কর আমি এইখানে যখন প্রুভ করলাম তোকে এই মনে হচ্ছে তোর এই যে তোর স্পিয়ারটা নিয়ে যখন প্রুভ করলাম যে কিউ নট চার্জটা সেন্টারে আছে, এই ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, এই টোটাল এই আমার এই স্পিয়ারটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে। যখন ওখানে করেছিলাম কী করেছিলাম 5 পেয়েছিলাম কত ই এ, তাই তো এর মান কত বসেছিলাম KQ/r², মনে করো এটা রেডিয়াস আর, এই সারফেসে আমি ইলেকট্রিক ফিল্ডের মান কত বসাচ্ছিলাম KQ/r²। এখানে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি কোথা থেকে পেয়েছি বলতো, দেখ আমি তো কী বলছিলাম কুলম্বস ল পড়িয়েছিলাম, কুলম্বস লর পরে কী বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছিলাম, মনে আছে তো, মানে কি একটা ফোর্সেরই আরেকটা ধরন, যখন 1 কুলম্ব হয়ে যায় সেই কুলম্বে আমার ইলেকট্রিক ফোর্সের মান কত হয় KQ/r²। মানে এখানে যখন ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি বসাচ্ছি এখানে 5 বার করার জন্য এখানে কী বসাচ্ছি ইলেকট্রিক ফিল্ডে KQ/r² বসাচ্ছি, তাই তো। হ্যাঁ, তাহলে এইখানে কি মানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বার করানোর সময় কুলম্বস ল অ্যাপ্লাই করছি, এইটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আমি সব লিখিয়ে দেবো, ভাবিস না যে আমি এখন তোকে বোঝাচ্ছি জিনিসটা, যখন লেখাবো একসঙ্গে লেখাবো, ঠিক আছে। দেখি কতক্ষণে ভিডিও হলো, তো 35 মিনিট হয়ে গেছে মনে হয়। ও ভাই 40 মিনিট পেরিয়ে গেছে রে। ঠিক আছে, ধর তোদের বেস ক্লিয়ার করতে একটু সময় লাগবে, যেহেতু তোদের পুরো, কিন্তু তোরা যখন পড়ে নিবি না এটা, তোরা অন্য ছেলের সঙ্গে নিজেদের ডিফারেন্সটা তোরা বুঝতে পারবি, তবেই বুঝতে পারবি যে একটা অন্য ছেলে আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কী হলো। দেখ তোরা না পড়ার আগে ডিফারেন্স বুঝতে পারবি না, এতটা বেস ক্লিয়ার করে তোদেরকে পড়াচ্ছি যে তোদের কনসেপচুয়াল ক্ল্যারিটি অন্য, যদি তো আমি যা পড়াচ্ছি তার যদি 70%ও বুঝতে পারিস, তোদের 100% বুঝতে হবে না, যদি 70%ও বুঝতে পারিস তাও তোরা অন্য ছেলেদের থেকে অনেক গুণ এগিয়ে যাবি। তোদের মানে সব জায়গায় এত ডিটেলসে পড়াবে না, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। তো সেটা তোর মানে তুই অন্য ছেলেদের থেকে অনেক গুণ এগিয়ে যাবি তোরা, ঠিক আছে। দেখ আমাদের টাইমে কেউ এগুলো পড়ায়নি, এভাবে পড়ায়নি আমাদেরকে ওই যে তোদের যে পিডিএফ দেখছিস ওইটুকু যে আছে ওরকমই পড়িয়েছিল আমাদেরকে। মানে আমি ভাবতাম যে কেউ একটু ডিটেলসে পড়িয়ে দিক, তাহলে অনেক ভালো জিনিসটা বুঝতে পারবো, কিন্তু কেউ পড়ানো ছিল না। তোদেরকে পড়িয়ে দিচ্ছি, তোরা যদি 70%-এর মধ্যে বুঝতে পারিস তোদের অনেক জীবনে অনেক কাজে লেগে যাবে। দেখ এখন কি এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা বসাচ্ছিলাম, ইলেকট্রিক ফিল্ড কত বসেছিলাম KQ/r²। এই ইলেকট্রিক ফিল্ডের মানটা আমি কোথা থেকে পেয়েছিলাম, কুলম্বস ল থেকেই তো পেয়েছিলাম। মানে কি এই ইলেকট্রিক ফ্লাক্স বার করার সময় আমার কুলম্বস ল ইউজ হচ্ছে, মানে কি ইলেকট্রিক ফ্লাক্স আর কুলম্বস ল একে অপরের সঙ্গে পারস্পরিক। ঠিক সিমিলারলি ওখান থেকে বলতে পারি গস ল আর কুলম্বস ল একে অপরের ইকুইভ্যালেন্ট। কী বললাম বুঝতে পারলি, এখানে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলের সময় ইলেকট্রিক ফিল্ডের মান তো আমি বসাচ্ছি, এখানে এটা আছে, ঠিক আছে, এ আছে, ঠিক আছে, এর মানটা বসাইনি আমি। দেখ এইটা কথা, এটা কুলম্বস ল থেকে পেয়েছি তো, getting from Coulomb's law, তাই তো, এটা কুলম্বস ল থেকে পেয়েছি তো। তাহলে কি ফাইটা যখন ক্যালকুলেট হচ্ছে কুলম্বস ল ইউজ হচ্ছে, তাহলে কি গস ল আর কুলম্বস ল একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, মানে একে অপরের পারস্পরিক বা একে অপরের নির্ভরশীল, একে অপরের সঙ্গে নির্ভরশীল, বুঝতে পারলি এই কথাটার ওয়ার্ডটার অর্থ, একে অপরের সঙ্গে নির্ভরশীল বা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এইটা থেকে এখানে যাওয়া যায়, ওইটার থেকেও এখানে আসা যায়, মানে গস ল থেকেও কুলম্বস লতে যাওয়া যায়, কুলম্বস ল থেকেও গস লতে আসা যায়। এটা তো হতেই হবে, কারণ কুলম্বস ল তো ইলেকট্রোস্ট্যাটিক্সের ভিত্তি বা বেস, কুলম্বস লর উপরেই গোটা ইলেকট্রোস্ট্যাটিক্স দাঁড়িয়ে আছে তোর। তাহলে কুলম্বস লর সঙ্গে এটা ইকুইভ্যালেন্ট তো হতেই হতো, মানে এটা তো হওয়ারই ছিল, এটা বাস্তব। ইকুইভ্যালেন্ট না হতো তাহলে গস লটা ভুল ছিল। মানে কি যদি আমার কুলম্বস লয়ের সঙ্গে গস লটা যদি আমার কী হতো, যদি ইকুইভ্যালেন্ট না হতো তাহলে গস লটাই ভুল, কারণ কুলম্বস লর উপরে তো গোটা যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা মানে স্থির তড়িৎ বিজ্ঞানটা সেটা কী আছে আমার কুলম্বস লয়ের উপর দাঁড়িয়ে আছে। তাহলে কী হবে গস ল আর কুলম্বস ল একে অপরের সঙ্গে ইকুইভ্যালেন্ট হতেই হবে, মানে তাহলে যদি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে গস ল ভুল আছে না কুলম্বস ল ভুল আছে, কিন্তু কুলম্বস ল তো ভুল হতে পারে না, কারণ কুলম্বস ল কেন ভুল হতে পারে না, কারণ গোটা ইলেকট্রোস্ট্যাটিক্স তো কুলম্বস লর উপর ভিতরে দাঁড়িয়ে আছে। তাহলে কি গস ল কুলম্বস লর সঙ্গে ইকুইভ্যালেন্ট, একে অপরের উপর পারস্পরিক, গস ল থেকে কুলম্বস লতে যাওয়া যায়, কুলম্বস ল থেকে গস লতে আসা যায়, বুঝতে পেরে গেছিস। চল এই নম্বর 3 এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে এই সময় আমার গস ল। এখন গস ল আমি কিছু প্রোপার্টি যেগুলো পড়ালাম সেগুলো একটু লিখিয়ে দিই, ঠিক আছে, মুছে দিচ্ছি। আশা করছি যা বলেছি তোরা এতক্ষণ যা বলেছি বুঝতে পেরে গেছিস। যদি আমি যা পড়েছি 70% বুঝতে পারিস, বললামই তো যে তাহলে তোদের অনেক এগিয়ে যাবি তোরা অন্য ছেলেদের থেকে। চল, আর যদি তোদের অসুবিধা হচ্ছে ডিটেলসে পড়তে আমাকে একটু দেখ, তোরা হোয়াটসঅ্যাপে মেসেজ না করলে আমি বুঝতে পারবো না যে দাদা আমাদেরকে এত ডিটেলসে পড়ানোর দরকার নেই, আমাদেরকে এই মিডিয়াম মানে এই যেটুকু পিডিএফে যেটুকু আছে সেটুকু পড়ালেই হবে। দেখ পিডিএফে যেটুকু আছে সেটা সাফিসিয়েন্ট, আমি আগেই বলেছি, কিন্তু তোদের কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জন্য এত পড়াচ্ছি। যদি তোরা আমাকে বলে দিস হোয়াটসঅ্যাপে মেসেজ করবি, তোরা হোয়াটসঅ্যাপ তোদের কাছে খোলা আছে, নেটও আছে, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবি যে দাদা এত ডিটেলসে পড়ানোর দরকার নেই। আমি কিন্তু দেখ আমি ওই তোদের পিডিএফে যেটুকু আছে সেটা আমি তোদেরকে বলেছিলাম যে 2 ঘন্টায় ওটা পড়ানো যায়, কিন্তু আমি তোদেরকে সময় নিচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো তোদের যদি অসুবিধা হয় যে আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে, আগে সিলেবাস কমপ্লিট করতে হবে, যদি এরকম মনোভাব থাকে যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, ভালোভাবে হোক খারাপভাবে হোক, আমাদের একটু জানলেই হবে, কাজ চলে যাবে, আমরা করলেই হয়ে যাবে, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিস। আমি কিন্তু দেখ সব রকমভাবেই পড়াতে পারি, তোর দেখ কোনো চাপ নেই তোদেরকে, আমি
পিডিএফ আকারে পড়াতেও পারবো। আমার সেটা তো দেখতেই পারি যে আমি যখন ওই যে যখন তোদেরকে 11-এর পড়াচ্ছিলাম, দেখছিস তো কত স্পিডে বেরিয়ে যাচ্ছিলাম আমরা, ওখানে তো সব বলছিলাম না, কারণ অত ডিটেলস ক্লিয়ার করছিলাম না। ঠিক সেরকম আমি 11-এর মতো যদি তোরা পড়াতে বলিস, মানে আমি তোদেরকে চাইলে অন্য টিউশনের মতো এগুলো আমি তোর 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ করে দিতে পারি, কিন্তু আমি করছি না, কারণ একটু ডিটেলসে পড়াচ্ছি। তোদের অসুবিধা একটুকুনো অসুবিধা হয় যে দাদা ডিটেলসে পড়তে আমাদের অসুবিধা হচ্ছে, তুমি মিডিয়াম মানে লো যেরকম পিডিএফ আছে লো রেঞ্জে বা মিডিয়াম রেঞ্জে পড়াও, আমি সেরকমই পড়িয়ে দেবো তোকে। একটু হোয়াটসঅ্যাপ তোদের কাছে আছে, মেসেজটা আমাকে করে দিস, আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? দেখ গসল এখন 3D ল। এখন এখানে কি গসলার কিছু আমি পড়বো, প্রপার্টি বলতে পারি না, গসলার প্রপার্টি হয় নাকি, লয়ের আবার কোনো প্রপার্টি হয়? দেখ এটা কী বলতে পারি, কিছু আমি রেজাল্ট বলতে পারি, গসলার রেজাল্ট, কিছু রেজাল্ট আমি এখানে লিখবো। কী রেজাল্ট লিখবো? প্রথম ফাই অফ এনি 3D closed surface does not depends on surface area, depends on size of surface area, ঠিক আছে? does not depend on size of surface area, does not depends on size of সারফেস এরিয়া, ঠিক আছে? দ্বিতীয় নম্বর মানে কি, আমার এরকম একটা কন্ডাক্টর আছে আর মনে কর এরকম একটা আছে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে কিউ নট চার্জ আছে, দুটোর ক্ষেত্রে কী আছে? কিউ নট চার্জ আছে। এই দুটোর ক্ষেত্রেই আমি কত পাবো? ফাই কত পাবো? কিউ নট বাই এপসাইলন নট, ঠিক আছে? দেখ দ্বিতীয় যেটা পাবো, ফাই ইনক্লোজড is positive where phi enclosed বা phi incoming, ঠিক আছে? এটা ভুল লিখেছি ওয়ার্ডটা, phi incoming flux, phi incoming is positive where phi outgoing is negative, ঠিক আছে? মানে কি, এরকম একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনকামিং ইলেকট্রিক ফিল্ড, আউটগোয়িং ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই সারফেসের জন্য ফাই কি নেগেটিভ, আর এই সারফেসের জন্য ফাই কি পজিটিভ। এই সারফেসের জন্য পজিটিভ, এই সারফেসের জন্য নেগেটিভ, ঠিক আছে? এখন দেখ এটা হলো দ্বিতীয় নম্বর পড়েছি, মুছছি, ঠিক আছে? দেখ আর নিচে নুয়ে লিখতে হবে, অসুবিধা হবে, মুছে দিচ্ছি, ঠিক আছে? তোরা লিখে নে, মুছে দিচ্ছেন। দেখ তিন নম্বর, ফাই নেট does not depends on position of charge inside the closed surface, ঠিক আছে? কি বলছে? ফাই নেট ডাজ নট ডিপেন্ডস অন পজিশন অফ চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস। মনে কর আমার এখানে একটা এইভাবে চার্জ আছে, আমার আমি এইখানে সেন্টারে রেখেছি Q1 চার্জ, এইখানে আর একটা ঠিক সিমিলার আছে যেখানে এইখানে রেখেছি Q1 চার্জ, এরকম আছে যেখানে এইখানে রেখেছি Q1 চার্জ। এই তিনটের ক্ষেত্রে আমার ফাইয়ের মান কত আসবে? তিনটের ক্ষেত্রে ফাই আসবে ফাই নেট Q1 বাই এপসাইলন নট, ঠিক আছে? দেখ এটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। মুছে দিচ্ছি, 3 নম্বর প্রপার্টি লিখে নে, মুছে দিচ্ছি আমি। 4 নম্বর, any closed 3D surface is if any closed 3D surface is কি, আমি একটা 3D সারফেসকে কোথায় রাখছি? একটা যে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি। if any closed 3D surface is taken if any closed 3D surface is taken in any
ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা কী হতে পারে? ইউনিফর্ম হতে পারে, ইউনিফর্ম আর নন ইউনিফর্ম, যে কোনো কিছু হতে পারে, নন ইউনিফর্ম। ঠিক আছে, ইফ এনি ক্লোজ 3D সারফেস ইজ টেকেন ইন এনি ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দেন net flux passing through the closed 3D surface is 0। মানে কি? মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা ইউনিফর্ম বা নন ইউনিফর্ম যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখানে একটা আমি 3D ক্লোজ সারফেস রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে এর মধ্যে ফাই নেট, এর মধ্যে কী হবে? এক্ষেত্রে ফাই নেট কত হবে? ফাই নেট 0 হবে। অর্থাৎ কি? ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং ইকুয়াল টু 0। দেখ লিখে নে, এটাও লিখে নে, এটা তো বুঝালাম তোদেরকে। লিখে নে, চল মুছে দিচ্ছি। ঠিক আছে, লিখে নে কিন্তু, মুছে দিচ্ছি। पाँच नंबर की कुलम्स लॉ एंड गॉस लॉ आर इक्विवेलेंट ऑफ ईच अदर। माने कि कुलम्स लॉ इक्विवेलेंट গস ল। ঠিক আছে, লিখে নে। চলো 6 নম্বর প্রপার্টি কী দিতে পারি? আর কি প্রপার্টি, আর কি মনে পড়ছে এখানে? গস ল থেকে তুই একটা কি আমাকে যে কোনো প্রপার্টি বলতে পারবি গস ল থেকে? দেখ ভেবে বল, যদি বলতে পারিস তো কোনো। ঠিক আছে, দেখ আমি লিখছি। আমি ওখানে কি বলছিলাম? গস ল ডাজ নট ডিপেন্ডস অন সাইজ অফ দ্য সারফেস এরিয়া অফ হচ্ছে ক্লোজ 3D সারফেস এরিয়ার উপর কুলম্বস ল আমার এই গস ল ডিপেন্ড করে না, সারফেস এরিয়াটা কত বড় তার উপর নির্ভর করে না। ঠিক সিমিলারলি আর একটা জিনিসও আছে, গস ল ডাজ নট, এইটা এই 6 নম্বর প্রপার্টিটা তোরা দ্বিতীয় নাম্বারে লিখবি। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারে 6 নম্বর প্রপার্টি লিখবি। গস ল ডাজ নট depends on shape of the 3D closed surface area, 3D closed surface area। মানে কি? মানে সারফেস এরিয়াটা কেমন আকৃতি তার উপর নির্ভর করে না। এরকম আছে, ঠিক সিমিলারলি এরকম আছে, ঠিক সিমিলারলি একটা গোলক আছে, ঠিক সিমিলারলি আমার এরকম আছে একটা, আমার যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, আমার প্রত্যেকটা মনে কর চার্জ আছে প্রত্যেকটা ভিতরে Q1 এখানেও Q1 এখানেও Q1। তাহলে কী হবে? আমার নেট ফ্লাক্স কত হবে প্রত্যেকটার জন্য? ফ্লাক্স থ্রু দ্য মানে প্রত্যেকটা 3D সারফেসের জন্য নেট ফ্লাক্স কত পাবো? ফাই নেট প্রত্যেকটার জন্য পাবো Q1/ε0। অর্থাৎ কি? আমার এগুলো শেপ কি তার উপর নির্ভর করে না, যে কোনো শেপ হতে পারে, শুধু 3 ডাইমেনশনাল আকৃতি একটা ক্লোজ সারফেস হলেই হবে। ঠিক আছে, এখন আমি এটাকে গস লতে গস ল আমি তোকে পড়িয়ে দিয়েছি। এই ছিল গস লর কিছু প্রপার্টি। চল রেজাল্ট প্রপার্টি বলতে পারি না, তুই মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন তোকে দেখ গস লর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন তোকে পড়াইনি, এখন গস লর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু পড়িয়ে দিই। দেখ গস ল আমাদের কী স্টেট করে, এটা ম্যাথামেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটা কেমন হবে? দেখ গস ল স্টেট করে ফাই নেট থ্রু এনি ক্লোজ সারফেস। মনে কর একটা, দেখ আমার একটা ছোট ফাই ডি ফাই কত হয়? ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এখন আমার গস ল বলছে ডিএ ভেক্টর, এখন আমার গস ল বলছে বা টোটাল ফ্লাক্স ইনক্লোজড এনি ক্লোজ 3D সারফেস। মনে কর একটা 3D সারফেস আছে, ক্লোজ সারফেস আছে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে নেট ফ্লাক্স কত? নেট ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস। এখানে একটা গোল দিয়ে দিই, এটা কেন?
একটা এই ইন্টিগ্রেশন অর্থাৎ ক্লোজ সারফেসের ইন্টিগ্রেশন এখানে ডবল ইন্টিগ্রেশন করি, এখানে মানে পুরো একটা সারফেস ইন্টিগ্রেশন মনে কর ডিএ, আমি এতক্ষণ এই কনসেপ্টটা তোকে বলিনি, মানে এখানে এটা কোনো কনসেপ্ট না, এটা একটা রিপ্রেজেন্টেশন। আমরা যখন এরিয়ার ইন্টিগ্রেশন করি না, মনে কর এখানে একটা এরিয়া আছে ডিএ, এখন এটা যখন ইন্টিগ্রেশন করবো না আমরা এইভাবে ইন্টিগ্রেশন করি, আমরা দুটো চিহ্ন দুটো দাগ দিই। কেন দুটো দাগ দিই? এটা একটা রিপ্রেজেন্টেশন, এরিয়ার ইন্টিগ্রেশন করার সময় দুটো দাগ দেওয়া হয়, সময় কনফিউশন হবে না, কোথাও এইভাবে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, কোথাও দুটো দেওয়া আছে। দুটো দেওয়ার মানে কি? এটা দুটো দেওয়ার মানে ওখানে সারফেস ইন্টিগ্রেশন, মানে কি আমি একটা সারফেসের ইন্টিগ্রেশন করছি, এটা রিপ্রেজেন্টেশন, এটা এক প্রকার ইন্টিগ্রেশনই, ইন্টিগ্রেশন যেটা সেমই একটা ইন্টিগ্রেশনের রিপ্রেজেন্টেশন। আমি যেমন ছিল না কুলম্বস ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড, কুলম্বিয়ান ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড, মানে কুলম্বস আর কুলম্বিয়ান ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড দুটো সেম জিনিস, শুধু এখানে ইলেকট্রিক ফিল্ডে কী হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য বার করেছিলাম। ঠিক সিমিলারলি ওটাও সেম, এখানে দুটো দাগ দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে একটা সারফেস ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ যখন আমরা সারফেসের ইন্টিগ্রেশন করি তখন বা এরিয়ার একটা ইন্টিগ্রেশন করি, একটা এরিয়ার যখন ইন্টিগ্রেশন করি তখন এবার দুটো দাগ দিয়ে দিই। আর এই গোল চিহ্নটার মানে কি? একটা ক্লোজড ইন্টিগ্রেশন, মানে এই সারফেসটা আমার কি ক্লোজড, মানে আমি এরকম মনে করি একটা এরকম ছিল, একটা এরকম আছে, এখন একটা এরকম এরিয়া আছে, এরিয়াটা ক্লোজড না, এটা একটা এইভাবে একটা বদ্ধ এরিয়া না। এখন এই বদ্ধ এরিয়া না হওয়ার জন্য এটা কি, এটা এইখানে এরিয়া ভেক্টর, আমার এখানে এরিয়া ভেক্টর আমি এভাবে ইন্টিগ্রেশন করে দিতে পারি ডাইরেক্ট। কিন্তু এখানকার যেহেতু 3D ক্লোজ সারফেস নিচ্ছি, একটা বদ্ধ এরিয়া, ফুটবলের ভেতরটা তুই কল্পনা করতে পারছিস, বদ্ধ এরিয়া, সেই বদ্ধ এরিয়ার জন্য এই গোলটা আমি দিচ্ছি। টোটাল ফ্লাক্স ইন্টিগ্রেশন আর কি নেট ফ্লাক্স থ্রু এনি ক্লোজ 3D সারফেস, নেট ফ্লাক্স অর্থাৎ কি ফাই নেট ইজ ইকুয়াল টু ক্লোজড এনি ক্লোজ 3D সারফেস, মানে কি ক্লোজ সারফেসের ইন্টিগ্রেশন নিচ্ছি ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ঠিক আছে, মানে ক্লোজ সারফেসের মানে ই ভেক্টর ডট ডিএ ভেক্টরের টোটাল একটা 3D ক্লোজ সারফেসের টোটাল নেট ফ্লাক্স হবে, অর্থাৎ নেট ফ্লাক্সই ক্লোজড ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, তাই জন্য এইভাবে রিপ্রেজেন্ট ইজ ইকুয়াল টু কিউ, মনে করো এর ভিতরে আছে কিউ নট চার্জ, মানে কিউ আছে, তাহলে কী হবে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এই হচ্ছে আমার গস লর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে কিউ ইনসাইড কত? এক্ষেত্রে কিউ ইনসাইড হচ্ছে কিউ বাই এপসাইলন নট। দেখ আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। এই ছিল গস লর আমার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে আমি বিভিন্ন জিনিসের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। অনেক কিছু ইলেকট্রিক ফিল্ড আমি যেগুলো ওখানে ক্যালকুলেট করেছিলাম অনেক কঠিন হয়েছিল, সেগুলো আমি এখান থেকে অনেক সহজে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? আশা করছি অসুবিধা নেই। চল আজকে আমি এটুকুই রাখছি নাকি? চল দুটো একটা অঙ্ক করে দিই। কতক্ষণ, 1 ঘন্টা কি পেরিয়ে গেল? না 56 মিনিট হয়েছে। চ অঙ্ক দু একটা প্রবলেম করিয়ে দিই। দেখ আমি বললাম এখানে একটা কোশ্চেন দিচ্ছি, মনে কর এখানে ক্লোজ সারফেস আছে, রেডিয়াস 2 মিটার, এর ভিতরে একটা চার্জ আছে 5 কুলম্ব। তাহলে বললাম এর মধ্যে দিয়ে এই সারফেস এরিয়াটার মধ্যে টোটাল ফ্লাক্স কত পাস করেছে, কী করবি? ফাই নেট ইজ ইকুয়াল টু কত? কিউ ইনসাইড কত? 5 কুলম্ব বাই এপসাইলন নট। দেখ এই রেডিয়াসের উপর নির্ভরই করলো না, মানে কি আমার এখানে লিখতে পারি কুলম্বস ল ডাজ নট ডিপেন্ড রেডিয়াস অফ ক্লোজড সারফেস। বুঝতে পারলি? মানে আমার এক কুলম্বস ল ডাজ নট ডিপেন্ডস অন রেডিয়াস অফ ক্লোজ সারফেস, ক্লোজ সারফেসের রেডিয়াসের উপর নির্ভর করে না, কারণ ফাই নট কী হলো 5 বাই এপসাইলন নট, ঠিক আছে? তাহলে রেডিয়াসের উপর নির্ভর করলো না। চল এখন দেখ আরেক ধরনের কোশ্চেন করেছি। মনে কর তোকে আমি বললাম এখানে একটা হেমিস্ফেয়ার আছে, হেমিস্ফেয়ারের সেন্টারে একটা কিউ চার্জ আছে। এখন বললাম নেট ফ্লাক্স পাসিং থ্রু দ্য হেমিস্ফিয়ার। কী হবে? এই নেট ফ্লাক্স পাসিং থ্রু হেমিস্ফিয়ার। দেখ এখানে তুই গস ল লাগাতে পারবি না। কেন লাগাতে পারবি না? গস ল কী ছিল? গস ল আমার স্টেট করে যে একটা ক্লোজ 3D সারফেস হতে হবে। এটা ক্লোজ না, তো এটা একটা 3D সারফেস, ঠিক আছে, কিন্তু এটা ক্লোজ না। কেন ক্লোজ না? কারণ এটা অর্ধ, মানে এখানে একটা তুই ভাবতে পারিস এরকম একটা অর্ধ আছে, একটা তুই কী কল্পনা করবো, দেখেছিস তো বাটি সাবান দেখেছিস? ওই বাটি সাবানের ওপরে একটা চার্জ রাখা আছে, তাহলে কি চার্জটা তোমার বাইরে খোলা আছে, চার্জটা ভেতরে ঢোকানো নেই, ক্লোজ সারফেস না। তাহলে কি এটা ক্লোজ সারফেস করতে হলে কী হবে? ওপরে আমাকে আরেকটা এরকম বাটি বসিয়ে দিতে হবে। একটা বাটি ছিল, আরেকটা বাটি বসিয়ে দিলাম আমি, ঠিক আছে? তাহলে কী করলাম? এখন দুটো হেমিস্ফিয়ার দিয়ে কী হবে? এটা ইংলিশে না লিখে বাংলায় লিখে দিচ্ছি না। চল ফাই নেট
পাসিং, দেখ এই ধরনের কোশ্চেন কীভাবে সলভ করবি সেটা শেখাচ্ছি। ফাইনাইট পাসিং থ্রু টু হেমিস্ফিয়ার ইজ কিউ বাই এপসাইলন নট। মানে কি, দুটো হেমিস্ফিয়ার দিয়ে কত পাস করেছে, কিউ বাই এপসাইলন নট। এই একটা হেমিস্ফিয়ার আর এই একটা হেমিস্ফিয়ার, দুটো দিয়ে পাস করেছে কত, ফাইনাইট পাসিং থ্রু টু হেমিস্ফিয়ার ইজ কিউ বাই এপসাইলন নট। তাহলে ফাইনাইট পাসিং থ্রু ওয়ান হেমিস্ফিয়ার কত হবে, কিউ বাই টু এপসাইলন নট। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো। আর এখানে কী পাস বার করতে হচ্ছিল, নেট ফ্লাক্স পাসিং থ্রু দ্য হেমিস্ফিয়ার, মানে এই হেমিস্ফিয়ারটা দিয়ে কত নেট ফ্লাক্স পাস করেছে। তাহলে আমি এখানে দুটো, আচ্ছা দাঁড়া কারেন্ট চলে গেল, দেখি দেখাচ্ছি কি, এক সেকেন্ড ধর। আচ্ছা কারেন্টটা তো চলে গেল রে, দেখ দেখাচ্ছে কিন্তু একটু অসুবিধা হতে পারে। চল একটু লাইটের অসুবিধা একটু হবে, কিন্তু আমি দেখলাম তোর ঠিক মতোই দেখাচ্ছে মোটামুটি। চল আমি জানলাগুলো খুলে দিয়েছি, দেখ আজ খুব একটা অসুবিধা হবে না। দেখ ফাইনাইট পাসিং থ্রু টু হেমিস্ফিয়ার ইজ কিউ বাই এপসাইলন নট। দাঁড়া ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই আমার, ধর একটু, দেখ ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি, আশা করছি এখন তো অসুবিধা হওয়ার কথাই নয়। দেখ ফাইনাইট পাসিং থ্রু ওয়ান হেমিস্ফিয়ার, আমাকে নেট ফ্লাক্স পাসিং থ্রু দ্য হেমিস্ফিয়ার, এই একটা হেমিস্ফিয়ারের মধ্যে দিয়ে কত ফ্লাক্স পাস করছে সেটা বার করতে বলেছিল। কী করলাম, একটা হেমিস্ফিয়ার হলে সেটা হচ্ছে ক্লোজ সার্ফেস হচ্ছে না, আমার গসলো কোথায় লাগাতে পারবো, ক্লোজ সার্ফেস হতে হবে। তাহলে এইটার উপর আরেকটা হেমিস্ফিয়ার চাপিয়ে দিলাম, মানে একটা বাটি চাপানোর উপর আরেকটা বাটি চাপান চাপিয়ে দিলাম। তাহলে কী হলো, এই কিউটা পুরো ঢাকা পড়ে গেল, আর কিউনোটা যখন ঢাকা পড়ে গেলো তাহলে এটা ক্লোজ সার্ফেস হয়ে গেলো, মানে কিউটাকে ক্লোজ করে দিয়েছি পুরোপুরি। তাহলে কী করছে, এখন এটা দুটো হেমিস্ফিয়ার দিয়ে কিউটাকে ঢাকা করেছি, মানে দুটো হেমিস্ফিয়ার ছিল এখানে থেকে হচ্ছে ফাইনাইট পাসিং থ্রু টু হেমিস্ফিয়ার ইজ কিউ বাই এপসাইলন নট, তাই তো। এখন কী হচ্ছে, ফাইনাইট পাসিং থ্রু ওয়ান হেমিস্ফিয়ার ইজ কিউ বাই টু এপসাইলন নট। দেখ কারেন্ট এসছে, দেখ ফাইনাইট পাসিং থ্রু ওয়ান হেমিস্ফিয়ার ইজ কিউ বাই টু এপসাইলন নট, এই হচ্ছে অ্যান্সার। ফাইনাইট পাসিং থ্রু দ্য হেমিস্ফিয়ার ইজ কত, কিউ বাই টু এপসাইলন নট। এই ধরনের কোশ্চেনগুলো আমি এইভাবে সলভ করি। এই ধরনের আলাদা আলাদা বিভিন্ন জিওমেট্রি ইউজ হবে, এই ধরনের কোশ্চেন এইভাবে সলভ হবে, ঠিক আছে। ছায়াবের আমি কিন্তু পড়ানোর পর ছায়াবের উদাহরণ, ম্যাথামেটিক্যাল উদাহরণগুলো দেখবি তোরা। আমি কিন্তু এই কিছুদিন তোকে প্রবলেম দিতে পারছি না, কারণ আমি তোকে বাইরের প্রবলেম আর করাবো না বেশি, খুব বেশি ছায়া বইটাই করাবো। কেন করাবো না, তোরা নিজের থেকে দেখ, আমার কাছে অত সময় নেই, ঠিক আছে। আমি তোদেরকে মানে অত করাতে পারছি না আর কি, এক কথায় বলতে গেলে, যে তোদেরকে মানে ওই অত প্রবলেম করাতে গেলে আমার মানে অত টাইম আমি দিতে পারবো না। এইটা হচ্ছে মেন বিষয়। তাহলে হচ্ছে আমি তাই জন্য কী করেছি, ছায়া বইটা তোদেরকে করিয়ে দেবো ভালো মতো। আর ছায়া বই অনেক স্ট্যান্ডার্ড বই, তোদের খুব একটা অসুবিধা হবে না। এরপর তোরা যেহেতু কোচিং পড়ছিস, তোরা ওখানে তোরা থাকিস, ওখানে প্রবলেম তো করাবে, ওখানেও কিছু করবি, এভাবে হয়ে যাবে, মানে খুব একটা অসুবিধা হবে না। যেই মেন তো তোদের আরামসে বেরিয়ে যাবে, যেই মেন বোর্ড ওগুলো আরামসে বেরিয়ে যাবে। দেখ গসলো 3D সারফেস, এবার দেখ ওইটা করলাম। আরেক ধরনের প্রবলেম কী করবো, মনে করে বললাম এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন ইলেকট্রিক ফিল্ডে আমি কি করেছি, আমি একটা হেমিস্ফিয়ার এভাবে রেখে দিয়েছি। এটা হচ্ছে ফ্ল্যাট সারফেস, এটা হচ্ছে বক্রতল, এটা সমতল। এটা মানে এটা হচ্ছে বাটি সাবানটা এইভাবে রেখে দিয়েছি। বাটি সাবানের এটা হচ্ছে সমতল, আর এই পাশটা বক্রতল এভাবে আছে। মানে একটা যদি তুই কী বলবো, একটা তুই মৌসুম্বিকে, ঠিক আছে, মৌসুম্বি লেবু আছে এরকম, ঠিক আছে। এই মৌসুম্বি লেবুটাকে তুই কী করেছিস, এভাবে কেটে দিয়েছিস, এভাবে অর্ধেক করে কেটে দিয়েছিস, ঠিক এরকম বরাবর অর্ধেক বরাবর কেটে দিয়েছিস, এভাবে কেটে দিয়েছিস। কেটে দেওয়ার পর কী পাচ্ছিস, কেটে দেওয়ার পর তুই মৌসুম্বি লেবুটা এরকম পাচ্ছিস, তাই তো। এটা মৌসুম্বি লেবুটা, ঠিক আছে। এই মৌসুম্বি লেবুটা লেগে তুই এখানে রেখে দিয়েছিস, ওইটাই বলতে চাইছি, ঠিক আছে। এটা ক্লোজ সারফেসে নি। এবার কী বলেছে, এখন তোকে জিজ্ঞাসা করছি, ফাই থ্রু ফ্ল্যাট সারফেস, মানে তোকে আমি জিজ্ঞেস করেছি এই সারফেসটার মধ্যে দিয়ে ফাই কত পাস করেছে, ফাই কত। এখন আমি কী জানি, তোকে একটা কনসেপ্ট পড়েছিলাম যে যখন আমার একটা থ্রি ডাইমেনশনাল কোনো জিওমেট্রি, মানে কোনো 3D সারফেস যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তখন আউটগোয়িং ফ্লাক্স আর ইনকামিং ফ্লাক্সের নেট যোগফলটা 0 হয়। মানে এইখানে কী কনসেপ্ট লাগবে, ফাই ইনকামিং প্লাস ফাই আউটগোয়িং ইজ ইকুয়াল টু 0। এখানে দেখ, এখানে ফাই আউটগোয়িং, এই আউটগোয়িংয়ের মান কত, এই আউটগোয়িংয়ে যেটা পাস করেছে, এখানে ফাই ইনকামিংটা হচ্ছে ফ্ল্যাট সারফেস দিয়ে পাস করেছে। দেখ এখানে দুটো সারফেস আছে, এই একটা সারফেস আছে আর এই একটা সারফেস আছে। এখানে যে ইনকামিং করেছে যেটা ইনকামিং ফ্লাক্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যখন এখানে নেবো এ ভেক্টর, এটা তো ইনকামিং ফ্লাক্স, আর এটা হচ্ছে আউটগোয়িং। এই আউটগোয়িং ফ্লাক্সটাই হচ্ছে বক্রতলের মধ্যে দিয়ে, ফ্ল্যাট সারফেসের মধ্যে দিয়ে আমার যে ফ্লাক্স পাবো, আমার যে আউটগোয়িং ফ্লাক্স পাবো, সেই আউটগোয়িং ফ্লাক্সটাই হচ্ছে এই বক্রতলের মধ্যে দিয়ে ফ্লাক্স। কেন বলতো, এই আমার ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে হচ্ছে এই সমতলটার মধ্যে দিয়ে, এইটার মধ্যে দিয়ে,
আমার ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে এগুলোর মধ্যে দিয়ে, ঠিক আছে। আর বাইরে বেরিয়েছে কোনটা দিয়ে? বাইরে বেরিয়েছে এই ফ্ল্যাট সারফেসটার মধ্যে দিয়ে, এই বক্রতলটার মধ্যে দিয়ে। তাহলে আমি এখন কী বার করতে বলেছি তোকে? বক্রতলটার জন্য ফাইবার করতে বলেছি। তাহলে আউটগোয়িং ফ্লাক্স এটাই তো বক্রতলটার মধ্যে দিয়ে ফ্লাক্স, কারণ এই আউটগোয়িং ইনকামিং ফ্লাক্স তো এই সারফেসটার মধ্যে দিয়ে, এই সমতলটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড এন্টার করেছে। তাহলে ইনকামিং ফ্লাক্স এইটার মধ্যে দিয়ে, আর আউটগোয়িং ফ্লাক্স কত? এই বক্রতলটার মধ্যে দিয়ে আউটগোয়িং ফ্লাক্স পেয়েছি। তাহলে কি আর আমাকে এই বক্রতলটার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করতে বলেছে। তাহলে আউটগোয়িং ফ্লাক্সটাই আমার হচ্ছে বক্রতলটার মধ্যে দিয়ে ফ্লাক্স। বুঝতে পারলি? চল এখন এটা কীভাবে করবো দেখ। এখন আমি কী জানি? এই দুটো যোগফল 0, এই দুটো যোগফল 0। এখন আমি তোকে এইটার এই যে ফ্ল্যাট সারফেস দিয়েছিলাম, এটা রেডিয়াসটা বললাম, এটা যে রেডিয়াসটা বলে দিলাম আর। রেডিয়াসটা কত? রেডিয়াসটা আর। এটা রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে। এখন কত? এখন ফাই ইনকামিং কত? আমি কত জানি? ফাই দেখ এখানে এরিয়া ভেক্টর এইদিকে, এরিয়া ভেক্টর এইদিকে। এখন দেখ এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? আমরা ফাই কত ভালো লাগাবো? ই ভেক্টর ডট এ ভেক্টর ডাইরেক্ট বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন করতে হবে না, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের কি? ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর মান সেম হবে, তাই জন্য হচ্ছে এখানে ই ভেক্টর ডট ই ভেক্টর ডাইরেক্ট লিখে দিলাম। আমরা ইউনিফর্ম না হলে করতাম ডিফাই বার করতাম, তারপরে ইন্টিগ্রেশন ডিফাই করতে টোটাল ফাই বার করতাম, তাই তো। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমার ইউনিফর্ম, তাই জন্য ডাইরেক্ট ই ভেক্টর ডট এ ভেক্টর লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ তাহলে কী বসাবো? ই ভেক্টর কত? ই ভেক্টরের মান বলেছে ই ভেক্টরের মান আছে আমার কোশ্চেনে দেওয়া নেই কোনো। আর ইন্টু এ কত? এ হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাই তো। এটা আর 4 পাই, এটা কত? এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা পাই আর স্কোয়ার। আমার একটা এই বৃত্তের এরিয়া কত? বৃত্তের এরিয়া, এর রেডিয়াস আর হলে, রেডিয়াস যদি আর হয় তাহলে এরিয়া হয় পাই আর স্কোয়ার। এটা তো একটা বৃত্ত বা একটা প্লেট ধরতে পারিস, প্লেট তাহলে কত? পাই আর স্কোয়ার, তাই তো। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে আর এরিয়া ভেক্টর আছে এইদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু কস 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত? মাইনাস ই ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ফাই কত? ফাই ইনকামিং। এখন দেখ ফাই ইনকামিং, তাহলে এখানে ফাই ইনকামিংয়ের মান কত পেলাম? ফাই ইনকামিংয়ের মান পেলাম মাইনাস ই পাই আর স্কোয়ার প্লাস ফাই আউটগোয়িং। এখন ফাই আউটগোয়িংয়ের মান কত পাবো? ফাই আউটগোয়িং এটার মান কত পাবো? ই পাই আর স্কোয়ার। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই। আর এই ফাই আউটগোয়িং সেটাই বক্রতলটার মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড পাস করেছে সেই ফ্লাক্সটাই বক্রতলটার মধ্যে দিয়ে, কারণ আউটগোয়িং ফ্লাক্সটা কত? যে ইলেকট্রিক ফিল্ডে পাস করেছে বা আউটগোয়িং ফ্লাক্স সেটা তো বক্রতলটার মধ্যে দিয়ে পাস করেছে, তাই ফাই আউটগোয়িং আর ফ্লাক্স টু ফ্ল্যাট সারফেস, তো এই হচ্ছে তোর বক্রতলটার মধ্যে দিয়ে যে ফ্লাক্স সে দুটোর মান সমান। আশা করছি অসুবিধা নেই। চল মুছে দিলাম। এই ধরনের প্রবলেম এলে আমরা এইভাবেই সলভ করবো। এছাড়াও এই ধরনের কিছু যে আমি তোদেরকে যে পিডিএফটা দিয়েছি বা পিডিএফ বা তোদের জেপিজি বলতে পারিস, সেই জেপিজিটায় তোর আরও কিছু প্রবলেম পেয়ে যাবে এই কোশ্চেনের। সেই কোশ্চেনগুলো একটু দেখবি, প্র্যাকটিস করবি। ওগুলো না পারলে আমাকে বলবি, আমি পরের দিন ওখান থেকে করিয়ে দেবো, ঠিক আছে। চল আজকে এটুকুই রাখছি, যেহেতু 1 ঘন্টা বেরিয়ে গেছে, এইটা আপলোড করতে অনেক সময় লেগে যাবে। চল টাটা, মন দিয়ে পড়। আর কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি।